হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেস ইওর ড্রিমস। আমি রিম্পা। দেখো, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যে সামনে এক্সামটা হতে চলেছে তার জন্য যে ম্যাথের সিলেবাসটা সেটা আমি কমপ্লিট করব। তো আর শুধু তাদের জন্য নয়, এর আগেও বলেছি যে যারা ম্যাথে দুর্বল রয়েছে, যাদের ম্যাথ নিয়ে খুব ভয় করছে, তাদের জন্য এই ক্লাসটা খুবই ভালো হবে। তো তোমরা দেখো, আজকে আমরা শুরু করব বাস্তব সংখ্যা তত্ত্ব। এটা বীজগণিতের পার্ট। আমরা আগে বীজগণিতটা ধরবো ফার্স্টে, এটাকে কমপ্লিট করার চেষ্টা করব, কারণ বীজগণিত অনেক সূত্র রয়েছে, সেগুলো আগে কমপ্লিট করব। তারপর যাব পাটিগণিতে, দেন পরিমিতি, এভাবে আমরা এগোবো। ঠিক আছে, তো আজকের ফার্স্ট ক্লাস বাস্তব সংখ্যা তত্ত্ব। তো তোমাদের আমি কি বলেছিলাম এর আগের ভিডিওতে, যে তোমাদের কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে এবং নিজের বেস্টটা দেবে, যে সামনে তোমার এক্সাম, এই এক্সামটাই তোমার লাস্ট এক্সাম, এটা তোমাকে ক্র্যাক করতেই হবে, সেইভাবে তোমরা এক্সামটা দেবে। আর বলছি, ম্যাথের পোর্শনটা অবশ্যই আমি দেখব, তো তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে করতে পারো। আমি আগস্টের মধ্যে এই সিলেবাস কমপ্লিট করে দেবো। তো দেখো, বাস্তব সংখ্যা তত্ত্ব, যেটা না বলা হয় নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম মানে প্রথমে নাম্বার কথাটা আসছে, নাম্বার মানে সংখ্যা, নাম্বার সিস্টেম। তো দেখো, সংখ্যা, ফার্স্টে কথাটা কি আসলো? সংখ্যা। একটা সংখ্যা বলো তোমরা, ধরো 102 একটা সংখ্যা, 2005 একটা সংখ্যা, এগুলো হচ্ছে সংখ্যা। এই সংখ্যার এই এক একটা জিনিস, এই যে এখানে একটা এক রয়েছে, দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, এটা হয়ে যাচ্ছে 4 অঙ্কের সংখ্যা। আমি যদি আর একটা লিখি, এটা দেখো হয়ে যাচ্ছে 5 অঙ্কের সংখ্যা। তো এই সংখ্যার এই এক একটা, এই যে এই 1 2 3 4 5, পাঁচটা দিয়ে 5 অঙ্কের একটা সংখ্যা হচ্ছে। তাহলে এইগুলোকে আমরা দেখো কি বলছি? অঙ্ক বলছি। তাহলে বোঝা গেল অঙ্কটা কি? দেখো আমি এখানে লিখে দিয়েছি, যে সমস্ত প্রতীক বা চিহ্ন দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয়। তাহলে এই যে এই সংখ্যাটাকে আমি এইগুলো দিয়ে প্রকাশ করছি, তাহলে এগুলো কি এক একটা ডিজিট। তাহলে এটা আমি বলতে পারি 5 ডিজিটের একটা সংখ্যা বা 5 অঙ্কের একটা সংখ্যা। তো তাহলে আমাদের জানতে হবে যে অঙ্ক কটা, কতগুলো অঙ্ক হয়? 10টা অঙ্ক হয়। কি করে? দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা কিন্তু অঙ্ক রয়েছে। বোঝা গেল? এবার আমরা আসবো অঙ্কের প্রকৃত মান এবং স্থানীয় মান। কোনো একটা সংখ্যা তুমি লেখো, এখানে ধরো 102 আছে। এই 102 আমরা এভাবে তো জানি, ছোটবেলায় পড়েছি, এটা একক বলে, দশক, শতক, তার আগেরটা হাজার, অযুত, এভাবে চলছে। তাহলে দেখো, এই এক অঙ্কের যদি প্রকৃত মান বলে, একই হয়ে যাবে। এর প্রকৃত মান কি? একই হবে। 2 এর যদি বলে প্রকৃত মান, 2 হবে। 0 এর প্রকৃত মান 0 হবে। ঠিক আছে, এই সংখ্যাটার ক্ষেত্রে ধরো 1 2 3 4 5, এই একটা সংখ্যা যদি বলে 2 এর প্রকৃত মান কত, তো হয়ে যাবে 2। 4 এর প্রকৃত মান কত? হয়ে যাবে 4। এরকমটা প্রকৃত মান যেটা বলবে সেটাই হয়ে যায়। আর যদি বলে স্থানীয় মান, স্থানীয় শুনে বুঝতে পারছো কি? স্থান, স্থান মানে কি? জায়গা, কোন জায়গায় আছে, তাই তো? তাহলে যদি বলে এই একের স্থানীয় মান কত, তাহলে কি করবে? একটা কোন ঘরে আছে? শতকের ঘরে আছে, তার মানে একের স্থানীয় মান হয়ে যাবে 100। বোঝা গেল? একের স্থানীয় মান হয়ে গেল 100। এইবার যদি বলে 2 এর স্থানীয় মান কত, হয়ে যাবে কত? 2, কারণ 2টা কি এককের ঘরে আছে, তাই না? তার জন্য 2 এর স্থানীয় মান 2 হয়ে যাবে। যদি বলে 0 স্থানীয় মান, তো 0 0 0 0 লেখাও যায়, 0 লেখাও তাই। তো এই সংখ্যাটা দিয়ে বললে ভালো করে বুঝতে পারবে। যদি বলি একের স্থানীয় মান, এক, একটা কোথায় আছে? স্থানটা কোথায়? দেখো, একে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে আছে। তাহলে একের পিঠে কটা শূন্য হবে? 1 2 3 4টে, 10,000। এখানে কি আমরা এই 4টে, 3টে হলো 4টে শূন্য। মানে তোমরা কি করবে, একটা কোন ঘরে আছে দেখবে, তারপরে কটা সংখ্যা আছে সেটা দেখবে, অত কিছু দেখার দরকার নেই, ব্যাস হয়ে গেল। একটা ধর বড় একটা সংখ্যা লিখে দিই, 6 7 8 9 0 2 3 1, এ আছে। এবার হলো 6 এর স্থানীয় মান কত? কি করবে? 6 এর পরে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, 6 এর পরে 7টা সংখ্যা আছে, 7টা শূন্য লাগিয়ে দেবে, 3 4 5 6 7, হয়ে গেল স্থানীয় মান। এবারে যদি বলে 6 এর প্রকৃত মান কত, 6 এর প্রকৃত মান কত হবে? 6ই হবে। তো বোঝা গেল স্থানীয় মান আর প্রকৃত মানের ব্যাপারটা। এবার আমরা নেক্সট আসবো প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো লেখা আছে যে গণনা করা যায় এমন সংখ্যাকেই বলা হয় প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। তো গণনা করা যায় কাকে? ধরো তোমার কাছে একটা পেন আছে, তুমি তো গুনতে পারবে, হ্যাঁ আমার কাছে একটা পেন আছে,
ধরো 50টা পেন আছে তোমার কাছে, তুমি তো গুনতে পারবে 1 2 3 4 করে 50টা পেন আছে, তো এগুলোকে তো গণনা করা যায়। এবার যদি বলি আমি 0টা পেন আছে, তুমি 0কে কি গুনতে পারো? তোমার কাছে যদি কোনো পেনই না থাকে তুমি কি করে গুনবে তোমার কাছে পেন আছে? তো 0টা কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। দেখো 1 2 3 4 5, 1 লাখ 2 লাখ 10 লাখ 15 লাখ এগুলো সবই গোনা যায়, তো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার দেখো বলেছে পরেরটা সম্পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, মানে খণ্ড নয়, বা ইংলিশে বলা হয় যেটাকে হোল নাম্বার। হোল নাম্বারের ক্ষেত্রে কি হবে, স্বাভাবিক সংখ্যাগুলো তো হবেই, সাথে একটা 0 যোগ হয়ে যাবে, মানে 0 প্লাস স্বাভাবিক সংখ্যা যেটাকে বলে ন্যাচারাল নাম্বার। বোঝা গেল তাহলে যে অখণ্ড সংখ্যা তাহলে কি হলো, বা হোল নাম্বার স্বাভাবিক সংখ্যার সঙ্গে শুধু 0টা অ্যাড হয়ে গেল, তাহলে হয়ে গেল সেটা অখণ্ড সংখ্যা। তাহলে দেখো আমরা বলতে পারি সমস্ত স্বাভাবিক সংখ্যাই কিন্তু অখণ্ড সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, তার সাথে শুধু স্বাভাবিক সংখ্যার সঙ্গে শুধু যদি 0টা যোগ করে দাও তাহলে হয়ে যাবে অখণ্ড সংখ্যা। ক্লিয়ার? এবার নেক্সট চলে যাই, দেখো পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা হোল নাম্বারে কি ছিল, 0 থেকে শুরু করে প্লাস ন্যাচারাল নাম্বারগুলো ছিল, তাই তো, 0 প্লাস ন্যাচারাল নাম্বার। এখানে দেখো 0 প্লাস ন্যাচারাল নাম্বার এখান থেকে পাচ্ছ, এটুকু তো আছে, মানে হোল নাম্বার তো রয়েছে, সাথে দেখো -3 -2 -1 লিখেছি। এর অর্থ হচ্ছে মানে মাইনাসের যে অঙ্কগুলো হয়, -10,000 হতে পারে, -5,000 হতে পারে, -4 -10, এইগুলো সব কিসের মধ্যে পড়ছে, ইন্টিজারের মধ্যে পড়ছে। তার মানে 0-র সঙ্গে +-1 +-2 ডট 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 এভাবে সব পড়ছে, প্লাস প্লাস দিয়ে মাইনাস দিয়ে 0 সবগুলোই পড়ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার পূর্ণ সংখ্যা থেকে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো, যেগুলো পজিটিভ মান। ইজি ব্যাপার, ধনাত্মক মানে কি পজিটিভ, প্লাস থাকবে আগে, একের আগে কিছু নেই মানে কি আছে +1, মানে এগুলো সব পজিটিভ মান। আর ঋণাত্মক, ঋণাত্মক মানে কি ইংলিশে বলে নেগেটিভ, তার আগে দেখো সব মাইনাস আছে, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 -2 -3 -4 এগুলোকে বলছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার এটুকু? কোনো অসুবিধা হচ্ছে বুঝতে কারণ? আচ্ছা ঠিক আছে। এবার দেখো জোড় সংখ্যা, ইভেন নাম্বার। ইভেন নাম্বার কাকে বলে, যেগুলো 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, বলে না জোড়ায় জোড়ায়, মানে আমরা কি বলি এক জোড়া জুতো বলি, তো এক জোড়া জুতো। এক জোড়া জুতো মানে কি, আমরা একটা ডান পায়ে জুতো পরি, একটা বাঁ পায়ে জুতো পরি, সেই দুটো জুতোকে নিয়ে এক জোড়া জুতো হয়, তাহলে ওটা কি জোড়। জোড় মানে 2 দিয়ে যেগুলোকে ভাগ যাবে সেগুলো হচ্ছে জোড়। যেমন ধরো এই 2কে 2 দিয়ে ভাগ যায়, আমি যদি একটা সংখ্যা লিখি ধরো 126, এটাকে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে জোড়, সিম্পল। আর যেটা 2 দিয়ে ভাগ যায় না সেটা হচ্ছে বিজোড়। হয়ে গেল। তো জোড় সংখ্যাকে ইংলিশে বলে ইভেন নাম্বার, আর বিজোড় সংখ্যাকে বলা হয় অড নাম্বার। ঠিক আছে, তাহলে আবার মেমোরাইজ করে নাও। দেখো জোড় সংখ্যা কাকে বলে, যেগুলো 2 দিয়ে ভাগ যায়, আর বিজোড় সংখ্যা কাকে বলে, 2 দিয়ে ভাগ যেগুলো যায় না। হয়ে গেল। চলো এবার নেক্সট দেখি কি আছে। দেখো এবার আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যায় বলেছে যে সংখ্যা কেবল এক ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে ধরো যে কোনো একটা নাম্বার আমি লিখে দিই, ধরো 2, 2কে কত কত দিয়ে ভাগ যায়, আমি 2কে যদি 1 দিয়ে ভাগ করি মিলে যাবে, ভাগ হয়ে যাবে 2। 2কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো হয়ে যাবে 1। তো 2 একটা মৌলিক সংখ্যা। 2কে দেখো 2 দিয়ে ভাগ 1 দিয়ে ভাগ যাচ্ছে, আর সেই সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে, তাই না? তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, অন্য আর কিছু দিয়ে ভাগ যাবে না, এক এবং সেই সংখ্যা ছাড়া। এবার যদি আমি লিখি 12, 12কে কত দিয়ে ভাগ যায়? আচ্ছা তোমরা উৎপাদক বিশ্লেষণ কি জানো? যদি না জানো আমি একটু দেখিয়ে দিই। দেখো 12কে তুমি যদি ভাগ করো এভাবে জাস্ট দাগ দিতে হয়, এর আগে দেখেছো আশা করছি। তো 2 দিয়ে যদি ভাগ দাও হয়ে যাবে 6, 2 দিয়ে ভাগ দিলে 6, 12কে 2 দিয়ে ভাগ দিচ্ছ কত হচ্ছে 6, 6টা আমি লিখে দেবো এখানে, ভাগফলটা এখানে লিখে দিচ্ছি। 6কে তো আবার ভাগ যায় কত দিয়ে, 2 দিয়েও ভাগ যায়, আবার 3 দিয়েও ভাগ যায়, তুমি যা খুশি দিয়ে দিতে পারো। আমি ধরো 2 দিয়ে দিলাম ভাগ, 6কে যদি 2 দিয়ে ভাগ দিই হয়ে যায় 3, ভাগফলটা এখানে লিখে দিলাম 3। 3কে দেখো আর কত দিয়ে ভাগ যায়, 3কে 1 দিয়ে ছাড়া আর অন্য কিছু দিয়ে যায় না, বা 3 দিয়ে যায়। 3 দিয়ে যদি এখানে ভাগ দাও তাহলে হয়ে যাচ্ছে 1, বা 1 দিয়ে যদি ভাগ দাও তাহলে হয়ে যাচ্ছে 3। সেই একই ব্যাপার ঘুরে ফিরে সে এই দুটোই আসে। এবার 1কে আর ভাগ দেওয়ার কোনো দরকার নেই, কারণ 1কে তুমি যদি ভাগ দাও সেই একই আসবে, পরে যদি আবার দাও সেই একই আসবে। তো বারবার আমার এটা করার দরকার নেই, আমি এগুলো করবো না, মানে আমরা করবো না এগুলো। ঠিক আছে, তাহলে এই কটা আসলো। তাহলে আমি যদি বলি 12 এর উৎপাদক, 12 এর উৎপাদক কোনগুলো,
2 গুণ 2 গুণ 3 গুণ 1, এগুলো হচ্ছে 12র উৎপাদক বলে। বুঝতে পারো? এগুলো কিন্তু পরে দরকার হবে, তো ভালো করে শিখে নাও 12র উৎপাদক এইগুলো। তাহলে দেখো এইগুলো যদি এবার গুণ করো কিন্তু 12ই আসবে। 2 দুগুণে 4, 3 4 12, 12 একে 12, 12 আসছে। এবার তোমরা যদি মনে আর একটা দেখান, তো ঠিক আছে আর একটা দেখাচ্ছি। দেখো 15, 15কে যদি তুমি দেখো কত দিয়ে ভাগ যাবে, 15কে 5 দিয়ে যাবে, জানো এটা সবাই। 5 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 3, 3টা এখানে লিখে দিলাম। 3কে আর কিছু দিয়ে যাচ্ছে না, তো 3 একে 3। তাহলে 15র উৎপাদক কত হচ্ছে? 5 গুণ 3 গুণ 1। সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করতে হয়, ঠিক আছে? সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবে। তাহলে এগুলো কি হচ্ছে দেখো, মৌলিক সংখ্যা সব। 5, 5কে 1 আর 5 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যায় না, 3কেও তাই। তুমি যদি একটা 13 সংখ্যা লেখো, 13কে দেখো কত দিয়ে ভাগ যায়? 13কে 1 2 3 4 এরকম কিছু দিয়ে ভাগ যায় না, শুধু 13 দিয়ে আর 1 দিয়ে যায়। 13 একে 13, আর অন্য কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে 13টা হচ্ছে মৌলিক সংখ্যা। বোঝা গেল? তোমরা এখানে একটা কাজ করবে, ভিডিওটাকে পজ করো, একটা কাজ করো যে তোমরা 1 থেকে 50 অবধি মৌলিক সংখ্যাগুলো সব লিখে গেলো না, 50 না 100 অবধি লেখো, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। 1 থেকে 100 অবধি দুটো এরকম দাগ কাটো, এদিকে মৌলিক সংখ্যাগুলো লেখো আর এদিকে যৌগিক সংখ্যাগুলো লেখো, ঠিক আছে? তো মৌলিক সংখ্যার আর একটা ব্যাপার বলে দিই, যে মৌলিক সংখ্যার কি দুটি ভিন্ন উৎপাদক থাকে। এটার মানে কি দেখো, এই যে 13 বললে মৌলিক সংখ্যা, উৎপাদক কটা? 1 আর 13, দুটো ভিন্ন মৌলিক উৎপাদক, আলাদা আলাদা উৎপাদক। এবার যদি আমি বলি 2, 2 এর কত? 1 আর 2, দুটো আলাদা আলাদা উৎপাদক পাচ্ছি। এবার যদি বলি 1 এর উৎপাদক কত? 1 এর উৎপাদক 1, আর একটা কি হবে? সেই একই তো হবে, আর কি হবে? তাহলে দুটো কি ভিন্ন পাচ্ছি? ভিন্ন তো পাচ্ছি না। তার জন্য 1 কিন্তু কখনোই মৌলিক সংখ্যা নয়, তাহলে যৌগিক সংখ্যা তো হবেই না। কেন হবে না? কারণ দেখো, যে সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য 1 বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাকে যৌগিক সংখ্যা বলে। মানে যেমন 12, 12কে দেখো তুমি 1 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, এছাড়া 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। তো 1 এবং 12 ছাড়াও অন্য 1 বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাই জন্য আমি 12কে বলতে পারি কি? যৌগিক সংখ্যা। যেমন 4, 4কে তুমি যদি দেখো, 4কে 1 দিয়ে ভাগ যায়, আর কি 2 দিয়ে ভাগ যায়, আবার 4 দিয়েও ভাগ যায়। তাহলে দেখো 1 এবং সেই সংখ্যা ছাড়া, 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য আর একটা সংখ্যা কিন্তু পাচ্ছি, তার জন্য 4কে আমরা যৌগিক সংখ্যা বলছি, ঠিক আছে? এবার দেখো কয়েকটা, এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মনে রাখার কিছু নেই, যৌগিক মৌলিক সংখ্যা যদি ভালো করে বুঝে যাও, এগুলো পরীক্ষা যদি আসে তখন তোমরা ভেবে লিখে দিতে পারবে। এক সংখ্যাটি মৌলিক নয় এবং যৌগিক নয়, কেন সেটা আমি বললাম একটু আগে, তো এটা ক্লিয়ার হয়েছে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা তো 1 তো হচ্ছে না, 1 এর পরে কত? 2 আছে, তাহলে 2টা তো অবশ্যই মৌলিক সংখ্যা, তাহলে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হচ্ছে? 2 হচ্ছে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা, দেখো 2 সংখ্যাটা কি? 2 সংখ্যাটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে 2টা কি? কিন্তু জোড় সংখ্যা, আবার 2টা কি? মৌলিক সংখ্যা। তাহলে জোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এর পরের জোড় সংখ্যা, 2 এর পরের জোড় সংখ্যা কত? 4, 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এর পরেরটা কত? 6, 6ও কিন্তু মৌলিক সংখ্যা নয়। এর পরেরটা 8, 8ও মৌলিক সংখ্যা নয়। কারণ কি? সব সংখ্যাগুলোই তো 2 দিয়ে ভাগ করলে মিলবে, মানে অন্য যদি উৎপাদক নাও পাই, আমি তো 2টা তো পাবোই, তাহলে সেগুলো কখনোই মৌলিক সংখ্যা হবে না, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি? যৌগিক সংখ্যা। তাহলে একমাত্র একটাই জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা কিন্তু এক্সামে খুব দেয়। তারপর দেখো ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা, বিজোড়, এটা হচ্ছে 3। দেখো 5ও কিন্তু বিজোড় সংখ্যা এবং সেটাও কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু সব থেকে বলেছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হচ্ছে 3, তো 3 এখানে লেখা আছে। আর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, সব থেকে ছোট যৌগিক সংখ্যা, দেখো প্রথমে লিখেছি 4, তার আগে কত আছে? 1 তো হচ্ছে না, 2 তো মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, তাহলে হচ্ছে 4 হচ্ছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, হয়ে গেল। ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা, দেখো 9, 9 সংখ্যাটা কি? বিজোড় তো, 2 দিয়ে তো ভাগ করলে মেলে না, কিন্তু 9কে 3 দিয়ে ভাগ করলে মেলে, তাই জন্য 9টা হয়ে যাচ্ছে যৌগিক সংখ্যা। আবার কি? এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই বলছে ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা কিন্তু 9, মানে প্রথমেই পড়ছে 9টা। বোঝা গেল এটুকু? তাহলে তোমাদের এখানে হোমওয়ার্ক কি থাকলো? যেগুলো বলছি আমি, যে কাজগুলো করতে বলছি বাড়িতে, সেই কাজগুলো কিন্তু করতে হবে, না হলে কিন্তু আমি
আমার যতই ভিডিও দেখো, তুমি যত ক্লাসই করো না কেন, অঙ্কে কিন্তু উন্নতি করতে পারবে না। কারণ অঙ্কের ক্ষেত্রে কি, বুঝতে তো হবেই, সাথে প্র্যাকটিসটাও কিন্তু করতে হবে। তো আমি তো বলেই দিয়েছি তোমাদের, তোমরা নিজের কাছে শপথ করো, যাই হয়ে যাক না কেন, কিন্তু তোমরা অঙ্ক নিয়ে প্রত্যেক দিন 1 ঘন্টা করে বসবে। আমি যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটা তোমরা যে কোনো বই দেখে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো দেখো আমি কি বললাম, এই হোমওয়ার্কটা তোমরা করবে এইভাবে, একদিকে মৌলিক সংখ্যা লিখবে, একদিকে যৌগিক, দিয়ে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক এবং যৌগিক সংখ্যাগুলো লিখে ফেলবে, বোঝা গেল? তো এই কাজটা করে ফেলবে। চলো এবার নেক্সট দেখে নিবে যে কি রয়েছে। এবার রয়েছে পরস্পর মৌলিক সংখ্যা। তো আমরা দেখবো এবার পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দুটো স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে তারা পরস্পর মৌলিক। এবার তোমরা বলতে পারো গসাগু আমরা অনেকেই জানি না, না জানতেই পারো, কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। দেখো আমি একটু শর্টকাট করে বলে দিচ্ছি এখানে শুধু গসাগুটা কীরকম, এরপরে তোমরা গসাগু যখন চ্যাপ্টার হবে তখন আরও ভালো করে ডিটেলে বলে দেবো। এখানে জাস্ট বোঝার জন্য আমি বলে দিই, অনেকেই জানো আর কেউ কেউ হয়তো জানো না, তো চাপের কিছু নেই, আমি বলে দিচ্ছি। দেখো এখানে ধরো 2 আর 3-এর তুমি গসাগু করবে, বড় সংখ্যাটা এখানে লিখবে, জাস্ট ভাগ করো যেমন ভাবে সেভাবে লিখবে। আমি এইভাবে করে দিই, 2 দিয়ে ভাগ করছে, 2 1-কে 2, ভাগ তো সকলে জানো 1 হচ্ছে। এবার এই যে এখানে যেটা আছে ভাজকে যেটা আছে সেটা এখানে লিখবে, তাহলে 1 দিয়ে আবার এটাকে ভাগ করবো, 2 1-কে 2, বোঝা গেল? তাহলে এখানে গসাগু কত হবে, এটা হবে কি না, এটা হবে না, গসাগু হয়ে যাবে এটা, এটাকে বলে ভাগ প্রক্রিয়ায় গসাগু। তাহলে এখানে গসাগু 1 হচ্ছে। দেখো বলেছে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে তারা পরস্পর মৌলিক। তাহলে 2 আর 3 কি হয়ে গেল, পরস্পর মৌলিক। অন্যভাবে বলা যায় যাদের সাধারণ উৎপাদক কেবলমাত্র 1 তারা পরস্পর মৌলিক। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে 7 আর 11। দেখো 7-এর যদি তুমি মৌলিক সংখ্যা খোঁজো, 7-কে কত কত দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায় আর 7 দিয়ে ভাগ যায়, আর কিন্তু উৎপাদক নেই সাথে। 11-রও তাই, 1 আর 11 আছে। তাহলে এদের সাধারণ 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 মানে এই 7-এর মধ্যেও আছে, 11-র মধ্যেও আছে, সেটাই হচ্ছে সাধারণ, কমন দুজনের মধ্যে আছে, এই 1 দুজনের মধ্যে আছে। তাহলে এদের সাধারণ উৎপাদক কত হচ্ছে, 1 হচ্ছে। বা এই দুটোর গসাগু করেও দেখতে পারো, দুটো নিয়মই একই ব্যাপার, তো গসাগু করে দেখাটাই বেশি বেটার। তো দেখো তাহলে দুজনেরই সাধারণ উৎপাদক কিন্তু 1 হচ্ছে, তাহলে এরা কি 7 এবং 11 বলতে পারি পরস্পর মৌলিক। কিন্তু 8 ও 10 কিন্তু পরস্পর মৌলিক নয়। কারণ কি, তুমি 8 আর 10-এর গসাগু করো, 8 1-এ 8, 2, 8টা এখানে আসবে, 4 2-গুণে 8, গসাগু কত পেলাম, 2 পেলাম। কি বলেছে, গসাগু হতে হবে 1, তবে পরস্পর মৌলিক। আর 10 আর 8-এর গসাগু কিন্তু 2 হয়ে যাচ্ছে, তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক নয়। এটুকু বোঝা গেল? এবার আসছি মূলদ সংখ্যায়। যে সমস্ত সংখ্যা p/q আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি আগে আমি জেনেছি, আর q হচ্ছে নট ইকুয়াল টু 0। তো দেখো p/q আকারে লেখা যায় এরকম কোথায় দেখেছো, ধরো 2/5, এটা কি ভগ্নাংশ, তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশগুলো কি মূলদ সংখ্যা। এবার যদি বলি 2/0, সেটা তো আর হবে না, কারণ কি কিউটা বলেছে নট ইকুয়াল টু 0, মানে কিউটা এই জায়গাটায় নিচে কিন্তু 0 হবে না, তাহলে এটা আমি বলতে পারি না। এবার যদি বলি 5 কি একটা মূলদ সংখ্যা, হ্যাঁ 5 মূলদ সংখ্যা, কারণ কি 5-কে আমি লিখতে পারি না 5/1, নিচে 1 থাকা মানে সেটা 5ই, যদি 100 থাকে নিচে আমি যদি 1ও লিখি এটা মানে সেই 100ই, বোঝা গেল? এবার যদি বলি 0 কি মূলদ সংখ্যা, অবশ্যই মূলদ সংখ্যা। কারণ হচ্ছে 0 মানে কি, তুমি ধরো উপরে একটা 5 লিখলে আর নিচে যদি 0 লেখো, এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। কিন্তু উপরে যদি 0 লেখো, নিচে যদি 5 লেখো বা 1 লেখো, যা খুশি লেখো, সেটা সমান কি হয়, 0ই হয়। মানে 0-কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, কে মিলে আছে তো ভাগ, কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে 0 একটা মূলদ সংখ্যা। এই যে 0 লিখেছে এখানে 12, দেখো 12 এটা একটা স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা হয়। 5/6 এটা একটা ভগ্নাংশ, তাহলে এটা মূলদ সংখ্যা। এবার 0.24 এই দশমিকটা যদি তুলে দাও, দশমিকে তোলার জন্য 1 হয়, পরে যটা সংখ্যা হয় তটা 0 হয়, তাহলে 100 হয়ে গেল নিচে, তাহলে আসলে কত 24/100, এটাও কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে দেখো সবগুলোই কি করছি p/q আকারে লিখতে পারছি। এবার যদি বলি
যে সংখ্যার দশমিক আকার আবৃত এবং সসীম। আবৃত মানে এটাকে বলছি সসীম, দেখো মিলে যাচ্ছে তো 0.24, এরপরে কি আর আছে কোনো সংখ্যা? না, নেই, এটা মিলে গিয়েছে মানে তো আমি 0.24 লিখতে পারছি, তাহলে এটা হচ্ছে সসীম। আর আবৃত বলতে মাথায় পৌনঃপুনিক থাকবে। ধরো কোনো কিছু দিয়ে তুমি ধরো 10কে 3 দিয়ে ভাগ করছো, 3 তিরিখে কত? 9, তারপর একটা 1, এবার দশমিক নিলে তার জন্য একটা শূন্য পেলে, আবার 3 তিরিখে 9, আবার 1, তারপর একটা শূন্য নিলে 3 তিরিখে 9। এভাবে দেখো বারবার 1 0 চলে আসবে, তুমি 3 দিয়ে ভাগ করেই যাবে, তাহলে বারবার 3 আসছে, এটাকে আমি লিখতে পারি 3.3, 3-এর মাথায় কি একটা পৌনঃপুনিক, এটাকে পৌনঃপুনিক বলে। বা আমি এটাকে এভাবে লিখতে পারি 3.3-এর মাথায় একটা বার। ঠিক আছে, মানে কি এই বারটা মানে এই 3টা বারবার 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 আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলতে পারি আবৃত দশমিক। ঠিক আছে, আবৃত দশমিক, এটাকে বলা হয় আবৃত দশমিক। তাহলে আবৃত সংখ্যাগুলো কি হবে? মূলদ সংখ্যা হবে। বোঝা গেল? এখানে আমার একটা লিখে দেওয়া উচিত ছিল 3.3-এর মাথায় পৌনঃপুনিক, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার দেখি আসি অমূলদ সংখ্যায়। দেখো মূলদ সংখ্যাকে বলা হয়নি রেশনাল নাম্বার বলে, আর অমূলদ সংখ্যাকে বলা হয় ইরেশনাল নাম্বার। তো অমূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যাবে না। এই ধরো √2, √2টাকে তুমি কখনোই √2টাকে কিছুভাবে কি তুলতে পারবে? এই √2 এটা তুমি বর্গমূল করতে পারবে না। তুমি √4টা কিন্তু অমূলদ সংখ্যা নয়, কারণ কি √4কে বর্গমূল করলে হয়ে যাবে 2, 2কে তো p/q আকারে লেখা যায়, 2/1 লিখতে পারি, তাহলে √4 কিন্তু অমূলদ নয়। কিন্তু √2 হচ্ছে এখানে অমূলদ। √2 যদি তুমি বর্গমূল করো দেখবে মিলবে না, অনাবৃত দশমিক চলে আসবে, মানে এরকম টাইপের আসবে, ধরো 0.34123, কোনো সিকোয়েন্স থাকবে না, এরকম হয়ে যাবে, কোনো সিকোয়েন্স থাকবে না। তাহলে সেগুলোকে অনাবৃত দশমিক বলে। যেটা সিকোয়েন্স আছে সেটা আবৃত, সিকোয়েন্স নেই অনাবৃত। অনাবৃত দশমিক হওয়া মানে সেটা অসীম হয়ে যাবে, মানে অসীম অবধি চলতেই থাকবে, মিলবে না। অনাবৃত মানে কি পরপর চলতে যাবে, এখানে কিন্তু শেষ নয়, এখনো চলতে, যদি শেষ হয়ে যেত, তাহলে আমি সেটাকে বলতে পারতাম মূলদ সংখ্যা, কিন্তু এখানে শেষ হচ্ছে না, পরপর 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 সিকোয়েন্স কিন্তু থাকছে না, কোনো যে কোনো সংখ্যা পরপর চলে আসছে, তাহলে সেটাকে আমরা অনাবৃত বলবো, এবং অসীম হয় সেটা তো বললামই। তাহলে দেখো √2 দিয়ে যেগুলো আছে দেখবে, যেগুলো ভগ্নাংশ মানে বর্গমূল করা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার এখানে দেখো একটা লিখেছি 4π, 4π বা পাইও বলতে পারো। পাই হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ পায়ের মান কত? 22/7, তুমি 22কে 7 দিয়ে তুমি যদি ভাগ করো, 7 দিয়ে ভাগ করো, কোনোদিন মিলবে না, বা সিকোয়েন্সও আসবে না। 3 7 21, 10, 7 1 7, এখানে 6 দশমিক হবে একটা, 3 0, 4 7 28, 2 0, 7 2 14, 6 এভাবে করে দেখবে তোমরা মিলবে না, কখনোই এক সংখ্যা আসবে না, তার জন্য পাইটাকে ধরা হয় অমূলদ সংখ্যা। বোঝা গেল? এটুকু ক্লিয়ার হয়েছে? চলো এবার নেক্সট পেজে দেখে নিই কি আছে। দেখো আছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে কিন্তু বলা হয়, সমস্তটা মিলিয়ে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এবার দেখো আগেরটা, মূলদ সংখ্যার মধ্যে দেখো তাহলে ন্যাচারাল নাম্বার পড়ছে, তাতে মানে স্বাভাবিক সংখ্যা পড়ছে, স্বাভাবিক সংখ্যা পড়ছে, শূন্যটা পড়ছে, মানে অখণ্ড সংখ্যা, যেটা অখণ্ড সংখ্যাও চলে আসছে, মৌলিক সংখ্যাও আসছে, যৌগিক সংখ্যাও আসছে, জোড় বিজোড় তো আসছে, আর এগুলো সবটাই আসছে, আবার কি দশমিক সংখ্যা চলে আসছে মূলদ সংখ্যার মধ্যে। আর অমূলদ সংখ্যার মধ্যে যেগুলো p/q আকারে লেখা যায় না, যায় না, মানে অমূলদ, অনাবৃত আসছে, অসীম যে দশমিক সংখ্যা সেগুলো আসছে। তাহলে দেখো বাস্তব সংখ্যার মধ্যে দেখো সমস্ত সংখ্যাই চলে আসছে, রিয়েল নাম্বারের মধ্যে সমস্ত সংখ্যা, যা যা সংখ্যা হয়, পসিবল যা যা সংখ্যা হওয়া, সবটাই কিন্তু চলে আসছে। তাহলে দেখো এখানে একটা সুন্দর জিনিস, এটা ভালো করে বুঝে নাও, তাহলে আর মাথার থেকে কখনো সরবে না। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে যে 7/8 পড়েছে, দেখো -3.4, 2/3, 3/4, দেখো 4/5 পরপর এসেছে, এটাকে আমি লিখতেই পারি 9.45 45টা যেহেতু বারবার আসছে সেটার মাথায় বার। রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে ইন্টিজার। ইন্টিজার কোনগুলো? যেগুলো পজিটিভ ইন্টিজার, ওই যে বললাম ইন্টিজার পজিটিভ হয়, নেগেটিভ ইন্টিজার হয়। এই যে এদিকে পজিটিভ ইন্টিজার +9, আর √49কে আমি 7 আকারে লিখতে পারি, তাহলে এটা একটা ইন্টিজার।
মাইনাস এটা নেগেটিভ ইন্টিজার, জিরোটাও আছে ইন্টিজারের মধ্যে আবার পড়ছে দেখো হোল নাম্বার, মানে নেগেটিভগুলো বাদ দিলে যেটা পজিটিভ ইন্টিজার সাথে একটা শূন্য সেটাই হয়ে যাচ্ছে হোল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার দেখো 1 2 3 4 মানে জিরোটা বাদ দিলে যেটা থাকে। তাহলে দেখো র্যাশনাল নাম্বারের মধ্যে কিন্তু ইন্টিজার পড়ছে, ইন্টিজারের মধ্যে হোল নাম্বার পড়ছে, হোল নাম্বারসের মধ্যে ন্যাচারাল নাম্বারস পড়ছে। আর এই র্যাশনাল নাম্বার, এদিকে দেখো আবার ইরেশনাল নাম্বার আছে। র্যাশনাল নাম্বার মানে র্যাশনাল নাম্বারের মধ্যে তো সবটাই পড়ছে, এই সবটা মিলিয়ে আর এদিকে ইরেশনাল নাম্বারস মিলিয়ে হয়ে যাচ্ছে রিয়েল নাম্বার। বোঝা গেল? তাহলে রিয়েল নাম্বারের মধ্যে সবটাই কিন্তু পড়ছে, র্যাশনাল নাম্বারও পড়ছে আর ইরেশনাল নাম্বারও পড়ছে। র্যাশনাল নাম্বারের মধ্যে দেখো বললাম ন্যাচারাল নাম্বার পড়ছে, হোল নাম্বারস পড়ছে, ইন্টিজার্সও পড়ছে। তাহলে বোঝা গেল? এটা খুব সুন্দর, এটা দেখবে তাহলে একবারে তোমাদের হয়ে যাবে। এটাকে স্ক্রিনশট নিয়ে নাও একটা। এতক্ষণ আমি যা পড়ালাম এই ছবিটার মধ্যে তার বেশিরভাগটাই কিন্তু রয়েছে, ঠিক আছে? তো চলো এইটুকু শেষ হলো। এবার আমরা এই রিলেটেড যে অঙ্কগুলো হয়, কীরকম অঙ্ক আসতে পারে তোমাদের পরীক্ষায় সেই, তাহলে দেখো প্রথম অঙ্কটাতে বলেছে যে এই একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত। তোমরা ভিডিওটা পজ করে নিজে নিজে করে নাও, তারপর উত্তরটা মিলিয়ে নাও, আর না পারলে তো আমি আছি বলে দিচ্ছি। দেখো তাহলে 4টা কোথায় আছে আগে দেখবো, এই যে এইখানে আছে। তাহলে আমি কি করব, দেখো এখানে 4 লিখলাম, 4-এর পরে কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে। সরি 3টে সংখ্যা বলবো না, এখানে অঙ্ক বলবো। তো 3টে অঙ্ক আছে, আমি এখানে 3টে শূন্য লাগিয়ে দিলাম, হয়ে গেল 4-এর স্থানীয় মান 4000। এবার যদি বলতো এই 4-এর প্রকৃত মান কত, 4-এর প্রকৃত মান কত হতো? 4ই হয়ে যেত। তাহলে কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট দেখে নিই। 25,678 আছে, সংখ্যাটিতে 6-এর প্রকৃত মান কত? খুব ইজি, 6-এর প্রকৃত মান হয়ে যাবে 6, অপশান এ। নেক্সট, এই সংখ্যাটাতে 8 এবং 6-এর স্থানীয় মানের পার্থক্য। তো এত কিছু ভাববো না, আগে স্থানীয় মান বার করব। 8-এর স্থানীয় মান বার করি। 8-8-এর পরে কটা শূন্য হবে? 1 2 3 4, 1 2 3 4টে শূন্য। 6-এর স্থানীয় মান কত হবে? 1 2 3, 6-এর স্থানীয় মান 6-এর পরে দুটো শূন্য, এই হয়ে গেল। এবার পার্থক্য বলেছে, পার্থক্য বা ডিফারেন্স বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো বিয়োগ করব, 0 0 এখানে 6 বসিয়ে দেবো, মাইনাস 0 0 হয়ে গেল, 4 হয়ে গেল, 1 হাতে থাকবে কারণ 9 হয়ে গেল 7, 7 9 4 0 0, 7 9 4 0 0, অপশান বিতে রয়েছে। চলো তারপরে অঙ্কটা দেখে নিই। পায় একটি কি সংখ্যা? বারবার এটা নিয়ে আলোচনা হলো, খুব চোখ বন্ধ করে বলে দিতে পারবে যেটা অমূলদ সংখ্যা। তারপর দেখো 5 + 6√7। দেখো 5টা কি সংখ্যা? মূলদ সংখ্যাটা। প্লাস 6 যদি থাকতো তাহলে এটা +11 হয়ে যেত, সেটা তো মূলদ সংখ্যাই হয়ে যেত, তাই তো? কিন্তু এখানে 6-এর সঙ্গে একটা √7 আছে। দেখো √7-এ তুমি কিন্তু কিচ্ছু করতে পারছো না। √7 যেহেতু অমূলদ সংখ্যা, তো √7-এর সঙ্গে যাই গুণ করো, এই 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 রাশিটা কি হলো? অমূলদ সংখ্যা হলো। তার সাথে 5টা যোগ আছে, সেটা হয়ে যাবে কি? পুরোটাই হচ্ছে অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, অপশন ডি। চলো এবার নেক্সট দেখে নিই। দেখো বলেছে 3/7 ও 1/11 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা। তাহলে দেখো 3/7 এবং 1/11 মধ্যে সংখ্যা খুঁজতে হবে। তো 3/7 আমি এটাকে ভাগ করব, যেহেতু এখানে সব ভগ্নাংশ দশমিক আকারে রয়েছে, তো তার জন্য আমাকে কি করতে হবে? এগুলোকে দশমিক আকারে আনার চেষ্টা করতে হবে। আর 3কে 7 দিয়ে ভাগ করব। আচ্ছা এই দাগটা মুছে দিই, এভাবে করি। তো দেখো 0 একটা নেব, তার জন্য দশমিক, 4 7 28, 2 0, 7 2 14, 7 8 56, 4 0, 5 7 35, 5 0, 7 7 49। দেখো এইভাবে চলতেই থাকবে, মিলছে না কোথাও গিয়ে, 1 0 হচ্ছে, তার মানে 7 1 7, 3 0, 7 2 14, 4 7 28, এইবার গিয়ে মিলছে, 2 এভাবে গিয়ে মিলছে, মানে 4-এর পর থেকে মিলছে, মানে এতটার মাথায় পৌনঃপুনিক দিতে হবে আমাকে। 4 2 8 5 7 1, এটার মাথায় চললো, ঠিক আছে? এটার মাথায় বার হয়ে গেল, যেহেতু এই সংখ্যাগুলোই বারবার আসছে। আর এটাকেও ভগ্নাংশে আনতে হবে,
তো এখানে শূন্য নিলাম, তার জন্য একটা দশমিক, আবার একটা শূন্য, তার জন্য একটা শূন্য। 9 11 99, 1 0, আবার একটা শূন্য আছে, তারপরে আবার শূন্য। দেখো একটা শূন্য আসলো, আবার একটা শূন্য আসলো, দুটো পরপর শূন্য আসলো বলে এখানে একটা শূন্য হলো। দশমিকের জন্য তো একটা শূন্য পাচ্ছি, তারপরে আবার একটা এক্সট্রা যদি শূন্য নিতে হয় তখন একটা আমাকে শূন্য নিতে হবে। আবার 9 11 99, ঠিক সেম একই রকমভাবে আবার 0 9 এভাবেই চলতে থাকবে। তো দেখো আমাদের এখানে তাহলে আমাদের কি আছে, 0 9 বারবার আসছে। তাহলে দেখো আমাকে 0.09 থেকে মানে 0 9 পরের সংখ্যা খুঁজতে হবে, আর এদিকে 0.428571 এই সংখ্যার আগের সংখ্যা খুঁজতে হবে। তাহলে কি 0.09 পরের সংখ্যা, দেখো 0.09 এটাও বড় 0.09 থেকে, 0.09 থেকে এটাও বড়, এটাও বড়, তিনটেই বড়। এইবার তাহলে আমাদের আসল হচ্ছে ব্যাপার, এটার থেকে ছোট সংখ্যা দেখতে হবে, যেহেতু এই দুটোর মধ্যে বলেছে। এটার থেকে দেখো 42 আছে, 42.42, এটা তো 1 পয়েন্ট, এটা তো বড় হয়ে যাচ্ছে, এটা হবে না। 0.42, এখানে দেখো 0.43 হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে না। 0.42, 4 2 থেকে কিন্তু 4 3 কিন্তু বড়, তাহলে এটাও হচ্ছে না। এটা দেখো 0.455, 0.455, এটা তো বড় এটার থেকে। 0.428, এখানে 5 হয়ে যাচ্ছে, তো এটাও বড়, তাহলে এটাও হচ্ছে না। তাহলে একটাও কিন্তু এদের মধ্যের সংখ্যা নয়, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়। বোঝা গেল? তো দেখো এরকম অঙ্কগুলো কিন্তু এক্সামে দেয়, একটু যদি হার্ড কোশ্চেন হয় এরকম অঙ্কগুলো কিন্তু দেবে। তাহলে দশমিকে থাকলে তোমরা কি করে নেবে, আগে ভাগ করে দেখে নেবে, তারপর ছোট বড় ব্যাপারটা খুঁজে বার করে নিতে হবে। চলো এবার নেক্সট দেখে নিই। বলেছে 110 থেকে 120 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। এই অঙ্কটা আমি করছি না, তোমরা এই মৌলিক সংখ্যা কটা আছে খুঁজে বার করবে। বোঝা গেল? এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে যে 7 অঙ্কটার অ্যান্সার কত। আর হ্যাঁ, নেক্সট যে ক্লাস নেব সেই ক্লাসে আমি এই অঙ্কটার অ্যান্সার বলে দেব। চলো তাহলে নেক্সট দেখে নিই। তাহলে তোমরা কি করে কমেন্টস করবে, লিখবে 7 7 দিয়ে অ্যান্সারটা তোমরা লিখে দেবে, অপশান এ কি বি নাকি সি সেটা লিখে দেবে অবশ্যই। তাহলে আমি বুঝতে পারবো তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করছো নাকি আর ঠিকঠাক করছো নাকি। চলো আমি নেক্সট দেখে নিই। তাহলে নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা নয় বলেছে, এটা ভালো করে দেখবো, অনেক সময় আমরা খেয়াল করি না, প্রথমটা দেখে নিই, যদি হয়ে যায় মৌলিক সংখ্যা সেটা টিক মেরে দিয়ে চলে আসে। তাহলে দেখো এখানে 21 আছে, 21 21 কি হয়, 3 সাথে 21 হয়, তো 3 সাথে 21 মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি হয়, এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে মেলে না, তাই তো? এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই শুধু মিলবে। তাহলে এখানে কি এক এবং সেই সংখ্যা ছাড়া 3 7 দিয়ে মিলছে, তাহলে প্রথমটাই পেয়ে গেলাম যেটা মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা হচ্ছে। কিন্তু 23-এর ক্ষেত্রে দেখো, 23-এর ক্ষেত্রে কিন্তু অন্য কিছু দিয়ে মিলবে না, 1 আর 23 ছাড়া। 43-এর ক্ষেত্রেও তাই, 29-এর ক্ষেত্রেও তাই। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট দেখে। দেখো নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? তাহলে পরস্পর মৌলিক কথাটা যখনই আসবে আমরা কি করে দেবো, গসাগু করে দেবো। ভাগ প্রক্রিয়া গসাগু আমরা শিখে নিয়েছি, তাহলে সবগুলোর করে করে দেখতে হবে যে কোন সংখ্যা দুটোর গসাগু করে কত আসবে, 1 আসবে। কিন্তু তার আগে দেখো অত দেখার থেকেও তুমি আগে দেখে নাও তো, এটা এই 101কে কি 37 দিয়ে ভাগ করলে মিলতে পারে কি? 3 দিয়ে ভাগ করে দেখা যেতে পারে, 3 সাথে 21-এর 1 হাতে থাকলো 2, 3 থেকে 9 10 11, মিলছে না। তো এটা ঠিক আছে রাখো, এটা তাহলে আমাদের ভাগ করে দেখতে মানে কষাকষি করে দেখতে হবে। 187কে এবার দেখি, 11, এখানে 7, তুমি এটা যাচ্ছে না, তাহলে 11 একে 11 7 7, দেখো ভাগ করে মিলে যাচ্ছে, যেহেতু ভাগ করে মিলছে তার মানে গসাগু এর কত হবে, 11ই হবে। তাহলে এটাও হচ্ছে না, এটা তো পরস্পর মৌলিক অবশ্যই হচ্ছে না। এবার এটা দেখে নিই, 41, দেখো 7 আছে, যেহেতু তুমি 7 দিয়ে ভাগ গুণ করে দেখি, 7 4 7 28, দেখো ভাগ করে মিলে যাচ্ছে, এটাও হচ্ছে না পরস্পর মৌলিক। এটা দেখি 5 আছে লাস্টে, 5 দিয়ে 5 সাথে 35 হবে, তা 5 দিয়ে দেখি, 5 সাথে 35, 5 হাতে থাকলো 3, 3 5 15 16 17 18, দেখো 185 হচ্ছে, এটাও ভাগ করে মিলে যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে তো মিললো না ভাগ করে, তোমাদের দেখি যদি না মেলে অন্য কিছুও তো আসতে পারে। 101, 37 একে 37, 37 দুগুণে 3 দিয়ে 2 দিয়ে যাবে,
7 দুগুণে 14 4, হাতে থাকলো 1, 3 3 9, 1 10। সরি ভুল করছি, 7 দুগুণে 14 4, হাতে থাকলো 3 দুগুণে 6, 1 7 হবে, এক্সট্রিমলি সরি। তো এখানে 74 আসছে। আর এখানে 7 4 আছে, 7 আসছে। আর এখানে হাতে 1 আছে, তো 8 2 27। এবার এটা এখানে চলে আসবে 37, 1 দিয়ে যাবে 27, বিয়োগ করে 10, এই 27টা এখানে আসছে। 10 দুগুণে 20, 7 থাকছে, 10টা চলে আসছে, 10 দিয়ে ভাগ দিলে 7 1 7, 3 আসছে, 7 দিয়ে 7, 3 দুগুণে 6, বিয়োগ করে দেখো 1 আসছে, তো 1 আসছে মানে এখানে 3 যাবে, 3 দিয়ে ভাগ করলে দেখো 3 1 3, কারণ আমাদের এখানে গসাগু পাচ্ছি দেখো 1। তোমরা ভালো করে দেখতে পারো এটা, তো একবার প্র্যাকটিসও হয়ে যাবে। তাহলে গসাগু হচ্ছে 1 এখানে, তাহলে অ্যান্সার হবে 101, 37 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। চলো নেক্সট দেখে নিই। 2n + 1 মৌলিক সংখ্যা নয়, মানে এই সংখ্যাটা বলেছে মৌলিক সংখ্যা নয়। n এর ক্ষুদ্রতম মান কত হবে? তার মানে কি এটা যৌগিক সংখ্যা, মানে আমাকে এমন একটা সংখ্যা বার করে n এর মানটা এমন একটা কিছু লিখতে হবে যেটা কিনা ওই এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে মিলে যায়, মানে যৌগিক সংখ্যা হয়। তাহলে দেখো অপশনে কি আছে, 2 আছে। তুমি যদি n এর জায়গায় 2 বসাও, n এর জায়গায় ধরো 2 বসালে, তাহলে 2 যোগ 1, 2 দুগুণে 4 আগে 5, তাহলে 5 কি সংখ্যা? মৌলিক সংখ্যা, তাহলে 5 2 হবে না। 3 যদি বসাও, 3 দুগুণে কত? 6 যোগ 1 7 হচ্ছে, 7ও মৌলিক সংখ্যা নয়, এটাও হচ্ছে না। 7ও মৌলিক সংখ্যা, সরি মৌলিক সংখ্যা নয় বলছি কেন, 7 হচ্ছে মৌলিক সংখ্যা, এটাও হচ্ছে না। 4 যদি বসাও, 4 দুগুণে 8 1 9, তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে কিন্তু 4, তাই না? 4 দুগুণে 8 1 9, 9টা কি মৌলিক সংখ্যা? তো নয়, কারণ 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে 4 9টা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে n এর ক্ষুদ্রতম মান হবে 4, অপশন সি। এবার দেখো অঙ্ক এই কটাই ছিল। এখানে যে চ্যাপ্টারটা করলাম আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দিয়ে বা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এই দিয়ে, এই অঙ্ক কটা মোটামুটি এরকম আসে। তো সেই অঙ্কগুলোকে আমি এক জায়গায় করিয়ে দেখানোর চেষ্টা করলাম। এবার এই চ্যাপ্টারটা কিন্তু এখনো শেষ হয়নি, এবার আমরা দেখব বিভাজ্যতা। মানে কিছুই না, যে সহজ একটা নিয়ম তো জানতে হবে, না হলে তো ভাগ করে করে পাগল হয়ে যেতে হবে, তাই না? যে কোনো একটা বড় সংখ্যা দিয়ে দিল, সেটাকে 3 দিয়ে ভাগ করলে মেলে, না 11 দিয়ে ভাগ করলে মেলে, 9 দিয়ে ভাগ করলে মেলে, সেটা তো আমাদের জানতে হবে। তাহলে আমাদের অঙ্ক করতে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তার জন্য এই নিয়মগুলো খুব ইজি নিয়ম, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একবার দেখে নেবে, তোমাদের মনে থাকবে। আর অবশ্যই প্র্যাকটিস তো করতেই হবে। তো দেখো 2 দ্বারা বিভাজ্যতা, মানে 2 দিয়ে ভাগ করলে কোন কোন সংখ্যাগুলো মিলতে পারে বলেছে। একক স্থানের অঙ্ক যদি 0 2 4 6 8 হয়, মানে কিরকম? ধর একটা সংখ্যা দেওয়া আছে 4, মানে একক স্থানীয় অঙ্ক কোনটা? এই যে এককের ঘর তো এটা। তার মানে এই অঙ্কটা দেখবে কত আছে, 4 আছে, মানে এই লাস্টের অঙ্কটা এক কথায় বলতে পারি যদি জোড় সংখ্যা থাকে। শূন্য কি সংখ্যা? শূন্যও থাকতে হবে, জোড় সংখ্যার সঙ্গে শূন্যও থাকতে হবে। তাহলে কি এটা হচ্ছে তোমার 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার যদি এরকম থাকে 5, যদি লাস্টে 5 আছে, 5 থাকলে কি 2 দিয়ে ভাগ করলে মেলে না, 5কে কি 2 দিয়ে ভাগ করলে মেলে না? মেলে না। তাহলে এটাও কিন্তু আমাদের 2 দিয়ে ভাগ করলে মিলবে না। বোঝা গেল? তাহলে কি কি সংখ্যা থাকতে হবে? 0 2 4 6 8, বোঝা গেল? এই সংখ্যা কটা থাকতে হবে, সরি এই অঙ্ক কটা থাকতে হবে। এবার 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যদি কোনো সংখ্যার অঙ্কগুলি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলোর যোগফল কিরকম? ধরো 123, এই সংখ্যার অঙ্কগুলো যোগ করো। অঙ্কগুলো কি কি? 1 আছে, যোগ 2 যোগ 3, 3 4 5 6 6, 6 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে মেলে? হ্যাঁ 3 দিয়ে ভাগ করলে মেলে। 6কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো 2 হয়, ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করলে মিলবে। এবার যদি একটা বড় সংখ্যা থাকে, ধরো এরকম একটা বড় সংখ্যা আছে, তাহলে এগুলো যোগ করবে। 9 এর আগে কত? 10, 10 11 12 13 14 15 16 17 18 19, 19 আর 5 24, 24 আর 6 30, 30 আর 7 37, তো এইগুলো যোগ করলে আসছে 37। তো 37কে কি 3 দিয়ে ভাগ করলে মেলে? দেখো মিলবে না, 37কে 3 দিয়ে ভাগ করলে মিলবে না। আচ্ছা ধরো এই যোগ করেও একটা বড় সংখ্যা হয়ে গেল, তখন কি করবে? তখন আবার 3 আর 7 যোগ করে দেবে, 3 আর 7 যোগ করলে কত হয়? 10 হয়। 10কে কি 3 দিয়ে ভাগ করলে মেলে?
মেলে না, তাহলে 37কেও 3 দিয়ে ভাগ করলে মিলবে না। আবার 37কে যদি 3 দিয়ে ভাগ করলে না মেলে, এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে দেখো কতটা ইজি হচ্ছে, তুমি চোখে দেখেই বুঝে যাবে যে সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য। এবার দেখো 4 দিয়ে বিভাজ্যতা নিয়ম। কোনো সংখ্যার শেষ 2 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো উদাহরণ দিলে খুব সহজে বুঝে যাবে। ধরো আছে 2 3 4 6 2 0, শেষ 2 অঙ্ক বলেছে। শেষ 2 অঙ্ক কোনটা? এই দুটো হচ্ছে শেষ 2 অঙ্ক। এই দুটো কি 4 দিয়ে ভাগ করলে মিলে যায়? মানে 20 কি 4 দিয়ে ভাগ করলে মেলে? হ্যাঁ মেলে, 4 দিয়ে ভাগ করলে। তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 94 কে 4 দিয়ে ভাগ করলে মেলে? দেখো 94 থাকলে 94 থাকলে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 4 2 8 1 4, না ভাগ করলে মিলছে না, তাহলে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে কখনোই মিলবে না। চলো এবার নেক্সট দেখে নিই 5 দিয়ে। 5 দিয়ে খুব ইজি, একক স্থানীয় অঙ্ক হতে হবে 0 অথবা 5। ধরো 125, লাস্টে কত হচ্ছে 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ধরো আছে এটা, লাস্টে কত হচ্ছে 0, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সরি 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 7 আছে, 5 দিয়ে ভাগ করলে মিলবে না। এই হয়ে গেল 5 দ্বারা বিভাজ্যতা নিয়ম। 6 দ্বারা, 6কে ভাগলে আমরা কত পাই? 2 গুণ 3 পাই, 3 দুগুণে 6। তার মানে 6 দ্বারা যে অঙ্কগুলো 2 দিয়ে ভাগ করলে মিলবে, আবার 3 দিয়ে ভাগ করলে মিলবে, সেইগুলো 6 দিয়ে ভাগ করলে মিলবে। 2 দিয়ে ভাগ করলে মিলবে কিনা কি করে বুঝবো? ওই যে লাস্ট ডিজিট কত হতে হবে? 0 2 4 6 8 এগুলো হতে হবে। আর 3 দিয়ে ভাগ করলে মিলবে নাকি কি করে বুঝবো? যদি অঙ্কগুলো যোগ করে যদি সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সেই পুরো সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে? তো 2 আর 3 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করলে মেলে সেগুলো 6 দিয়ে ভাগ করলেও মেলে। এবার 7 দিয়ে আরো করিনি। 7 দিয়ে বিভাজনের নিয়মটা একটু খুব প্যাঁচালো, জটিল, আমারই মনে হয় আমার মনে থাকছে না, তো সেই জন্য আমি বলিনি। তোমরা 7 দিয়ে যদি কোনো একটা থাকে তোমরা ভাগ করে একটু দেখে নেবে, ঠিক আছে? তার জন্যই বলিনি, মনে রাখাও কঠিন, অত কিছু সূত্র তো মনে রাখা সম্ভব নয়। এবার দেখো অনেকেই শর্টকাট দেখায়, অনেক চ্যানেল রয়েছে শর্টকাট দেখায়, কিন্তু আমি কিন্তু শর্টকাট দেখাই না, তাতে অনেকেরই কমপ্লেন রয়েছে। তো তারা তো দেখে নিতেই পারবে যারা শর্টকাট চাও। অন্য সমস্ত বেশিরভাগ চ্যানেলে কিন্তু শর্টকাটটা বেশি করে দেখায়, কিন্তু আমার এরকমটা মনে হয় যে তোমরা যদি নিয়মটা ভালো করে জানো তোমরা নিজেরাই শর্টকাট করে নিতে পারবে এবং দেখেই বুঝতে পারবে, শর্টকাটের মতোই টাইম লাগবে। তো তোমাদের কি করতে হবে, শর্টকাট কিন্তু অত মনে থাকে না, এই যে প্রত্যেকটা তোমরা যদি একটা একটা করে আমি সূত্র বলে দিই, অত কিন্তু মনে রাখা কখনোই সম্ভব নয়। তোমার পক্ষেও সম্ভব নয়, আমার পক্ষেও সম্ভব নয়। তাই জন্য আমি চেষ্টা করি যে সেটাকে, কনসেপ্টটাকে ভালো করে জানতে, তাহলে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমার এমনি হয়ে যাবে। দেখো তাই জন্য আমি বলছি আমার চ্যানেলে কিন্তু শর্টকাট পাবে না। তো শর্টকাটের আশা নিয়ে যারা আসছো তারা আমার চ্যানেল না দেখাই ভালো। আর আমি চাই যে শর্টকাট না করে তোমরা এইভাবেই মানে কনসেপ্টটাকে বোঝো, সে আমার চ্যানেল থেকে বুঝতে পারো বা অন্য যে কোনো জায়গার থেকে বুঝতে পারো। বোঝা নিয়ে কথা, যেখানে তোমাদের সুবিধা হবে সেখানে তোমরা বুঝবে। আগে যেসব অঙ্কগুলো আমি ক্লাস নিয়েছি, যেমন সুবিদ্যা স্যারের বইয়ের, নিমেষ অঙ্ক মানে চঞ্চল ঘোষ স্যারের বইয়ের, তো তাতে অনেকেই তোমরা উপকৃত হয়েছে এবং অনেকেই চেয়েছো যে কনসেপ্ট চাই তোমাদের, তার জন্যই সেগুলো করা আছে। তো এই যে আমি নতুনভাবে একটা নতুন ক্লাস, নতুন ব্যাচ শুরু করেছি, এটা আমার কাছে সম্পূর্ণ নতুন, তোমরাও দেখছো নতুন আমি করছি এটা। তো এটাতে আশা করছি অনেক অনেক হেল্প হবে। আমি যেহেতু নিজের পুরোটা দিয়ে চেষ্টা করছি তোমাদেরকে শেখানোর, তো তোমরাও চেষ্টা করো আমাকে কিছু দেওয়ার, মানে তোমরা পুরো আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা প্র্যাকটিস করো নিজের পুরোটা দিয়ে, ঠিক আছে? তো চলো বেশি কথা বলছি না, এবার 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখে নিই। কোনো সংখ্যার শেষ 3 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 8 দ্বারাই বিভাজ্য হবে। কিরকম? ধরো এই একটা সংখ্যা রয়েছে, শেষ 3টে অঙ্ক দেখবে, এই শেষ 3টে অঙ্ক কত আছে? 457। এই 457 যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও 8 দ্বারা বিভাজ্য হবে। এই ধরো আছে একটা, এই একটা আছে, শেষ 3টে অঙ্ক মানে এইটুকু, তাহলে এটা কি 8 দ্বারা বিভাজ্য? দেখো 8 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যায়, 8 8 64, 8 8 8 ভাগ করলে মিলে আছে, তাহলে পুরো সংখ্যাটাও কিন্তু 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। বোঝা গেল? তাহলে দেখো
2-এর ক্ষেত্রে তো বললাম এইগুলো থাকলে মেলে। 4-এর ক্ষেত্রে কি শেষ দুটো দেখতে হচ্ছিল, তাই তো, শেষ দুটো। আর 8-এর ক্ষেত্রে কি করতে হচ্ছে, শেষ তিনটে। একই মেথড। 9-এর ক্ষেত্রেও দেখো খুব ইজি, একই মেথড। 3-এর ক্ষেত্রে যেটা করেছিলেন যে অঙ্কগুলো যোগ করে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছিল। আর 9-এর ক্ষেত্রে অঙ্কগুলোই যোগ করবে, যোগ করে যদি সেটা 9 দিয়ে বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। ধরো এরকম রয়েছে, তো এটাকে যোগ করো। 2 আর 3 কত, 5, 5 আর 4 9, 9 আর 5 14। 14 তো 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে না। এবার ধরো একটা সংখ্যা লিখছি, 5 4 6 7 5। তো দেখো এখানে 5 আর 4 কত হচ্ছে 9, 9 আর 6 15, 15 আর 7 হচ্ছে 22, 22 আর 5 27। তো 27 হচ্ছে, এই 27কে কি 9 দিয়ে ভাগ করলে মেলে? একদম 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, 3 হয়। তো তার মানে এই সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করলে মিলবে। বোঝা গেল? এবার 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম খুব সহজ। শেষ যে অঙ্কটা সেটা হতে হবে 0, মানে এরকম 10, 10কে 10 দিয়ে ভাগ করলে মেলে, 5 0 হতে হবে। 5 1 6 7 8 2 4 7 6, এখানে একটা 0 থাকতে হবে। লাস্ট যদি 0 থাকে তবে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হয়। এবার 11 দ্বারা বিভাজ্যতার, এটা কিন্তু পরীক্ষায় সাধারণত দেয়, এটাও একটু খটোমটো আছে এই যে সূত্রটা, নিয়মটা। তাও আমি বলে দিচ্ছি, কারণ এই 11 দ্বারাটা এটা কিন্তু খুব কাজে লাগবে, বারবার কাজে লাগবে তোমাদের। কি করে দেখো, ধরো একটা এরকম আছে 1 7 8 6 5 4। বলেছে যে কোনো স্থানের বিজোড় স্থানের অঙ্কের যোগফল এবং জোড় স্থানের অঙ্কের যোগফলের পার্থক্য। আগে বিজোড় স্থান আর জোড় স্থান বুঝি। 1 2 নাম্বারিং করছি, 3 4 5 6। বিজোড় স্থান কোনগুলো, 1 3 5। তাহলে বিজোড় স্থানের অঙ্কের যোগফল যোগ করে ফেলি। 1 আছে 1 8 আর 5, 1 8 আর 5, তাহলে 9, 9 আর 5 14, এখানে 14 লিখে দিই। আর জোড় স্থান 7, অন্য কালি ইউজ করি বুঝতে সুবিধা হবে। 7 7 আর 6 যোগ করলে কত হয়, 13, 13 আর 4 17, এই 17 হচ্ছে। এবার এদের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ করতে হবে। বিয়োগ করো, যদি বড় থেকে ছোটটা যদি বিয়োগ করো কত হচ্ছে 3। 3 3 কি 11 দ্বারা বিভাজ্য? না, 11 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে না। এবার দেখো আর একটা লিখে নিই, 9 4 1 9 5 7 9 6 4 2। এটা আছে, এটা তার আগে নাম্বারিং করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। নাম্বারিং না করলেও হয়, তোমরা এভাবেও করতে পারো। দেখো বিজোড় সংখ্যাগুলোকে লিখে নিই, এরকম করে দাগ দিয়ে নেবে, এভাবে সুবিধা হবে। আমরাও এভাবেই করি। তাহলে দেখো 9 আর 1 কত 10, 10 আর 5 15, 15 আর 9 হচ্ছে 24, 24 আর 4 28। তাহলে এখানে লিখে রাখি একদিকে 28। এবার বিজোড় স্থানে যে জোড় স্থানে যেগুলো আছে, 4, 4 আর 9 13, 13 আর 7 হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 26, 26 আর 2 হচ্ছে 28, হয়ে গেল 28। বিয়োগ করলে কত আসছে, দেখো 0 আসছে। তাহলে দেখো বলেছে পার্থক্য 0 বা 11 দ্বারা বিভাজ্য। বা 0কে কি 11 দিয়ে ভাগ করলে তো মিলে যায়, 0 থাকলেও হবে, 0 থাকলেও সেটা 11 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে বড় সংখ্যাটা সেটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। চলো এবার নেক্সট কি আছে দেখি, 12 দ্বারা বিভাজ্য। তাহলে 12 মানে কি, 12 মানে 3 গুণ 4। তাহলে 3 দিয়ে যেগুলো বিভাজ্য, 4 দিয়ে যেগুলো বিভাজ্য সেগুলো 12 দ্বারা বিভাজ্য হবে। ব্যাস কমপ্লিট। 14 দ্বারা, 14 মানে 7 দুগুণে 14, তার মানে 2 আর 7 দিয়ে যেগুলো বিভাজ্য সেগুলো 14 দ্বারা বিভাজ্য। 15 ক্ষেত্রে তাই, 3 আর 5 দিয়ে যেগুলো বিভাজ্য সেগুলো 15 দ্বারা বিভাজ্য। 16 ক্ষেত্রে 8-এর ক্ষেত্রে কি ছিল, লাস্ট 3টে ডিজিট ছিল, তাই তো, লাস্ট 3টে অঙ্ক ছিল। আর 16-র ক্ষেত্রে কি, লাস্ট 4টে, 5 6 7 8 9 1 4, মানে এই 4টে অঙ্ক, এই 4টে অঙ্ক যদি
16 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য। দেখো 4-এর ক্ষেত্রে, 8-এর ক্ষেত্রে, 16-র ক্ষেত্রে ঠিক একই রকম হচ্ছে। এবার দেখি 18 দ্বারা। 18-র ক্ষেত্রে 9 2 18 হয়, তবে যে সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য আর 2 দিয়ে বিভাজ্য, সেই সংখ্যাগুলো 18 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে বিভাজ্যতার সূত্রের সমস্ত নিয়মগুলো ভালো করে দেখে নেবে এবং তোমরা যে কোনো একটা উদাহরণ নিয়ে দেখবে যে এটা কি এত দ্বারা বিভাজ্য হচ্ছে, সেভাবে দেখবে। চলো এবার অঙ্কে যাই। দেখো বলেছে কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ওই রকমভাবেই দেখবো যে আমাদের কি নিয়মটা কি আছে, লাস্ট দুটো ডিজিট বা লাস্ট দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, মানে এই দুটো, এখানে এই দুটো, এখানে এই দুটো, এখানে এই দুটো দেখতে হবে, ব্যাস তাহলে হয়ে গেল। দেখো 4 দ্বারা 94 কি 4 দিয়ে ভাগ করলে মেলে? মুখে মুখে করে দাও। 4 2 8 হচ্ছে, এখানে লিখি 4 2 8 হচ্ছে, 1 4 3 4 12, না মিলছে না, তাহলে এটা তো হচ্ছে না। এবার দেখে নিই বিয়েরটা 72 72 আছে, তাহলে 4 4 1 4 3 থাকছে, 3 2 4 8 32, হ্যাঁ একদম এটা মিলে যাচ্ছে। তারপর এটা দেখে নিই মিলছে নাকি 10 আছে, 10কে তো মিলবে না, 4 2 8 3 4 12 হয়ে যাচ্ছে, মিলছে না। 53, দেখো লাস্টে তো 3 আছে, তার মানে এটা কোনো মতেই সম্ভব নয়, কারণ লাস্টে অবশ্যই 4 দিয়ে বিভাজ্য মানে জোড় সংখ্যা হতে হবে। এটা তো দেখে বুঝতে পারছি হবে না, তাহলে আমরা কোনটা পেলাম? এই যে বি, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো এবার নেক্সট দেখে নিই। 3 দ্বারা বিভাজ্য কি করতে হবে? অঙ্কগুলো যোগ করতে হবে। তাহলে প্রথমটা দিয়ে শুরু করি। এখানে 5 আর 4 9, 9 আর 1 10, 11 12 13 14 15, 15 আর 6 21। দেখো প্রথমটাতে কিন্তু আমি পেয়ে যাচ্ছি 21, 21 3 সাথে 21 হয়, তার মানে এটা মিলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই পরেরগুলো আর মিলবে না, তাও দেখে নিই একবার। 4 5 6, 6 আর 5 5 10, 6 আর 10 16, 17 18 19 হচ্ছে, মিলছে না। এটা 19কে তো 3 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে এটাও হচ্ছে না। এটা দেখে নিই। 5 আর 9 কত হচ্ছে? 14, 14 আর 6 20, 20 আর 7 27, 27 0 27 হচ্ছে, 27 28 29 30 31, 31 হচ্ছে, এটাও মিলছে না। 5 আর 6 11 আর 4 12 13 14 15, 15 আর 8 16 17 18 19 20 21 22 23, 23, তার মানে এটা ভাগ করলে মিলছে না। মিলছে কোনটা? এ, অপশন এ হবে রাইট অ্যান্সার। চলো এবার নেক্সট দেখে নিই। 11 দ্বারা বিভাজ্য, সেই একই নিয়ম, এইভাবে যেতে হবে তোমাদের। এইভাবে জাস্ট একটা দাগ দিয়ে নেবে। 4 আর 2 কত হচ্ছে? 6, 6 আর এখানে 7, 6 সাথে 13, 13 আর 8, 13 আর 7 হচ্ছে 20 আর 21 হচ্ছে, তাহলে 21 লিখে নিলাম। আর এদিকে 8, 8 আর 3 11, 11 আর 1 12, 12 বিয়োগ করি, তাহলে আসছে 9, হচ্ছে না এটা। তারপর এটা দেখি, 4 আর 3 কত? 7, 7 আর 7 14, 8 22, তো এখানে 22, আর এদিকে দেখি 8 আর 2 10, 10 আর 1 11, তাকে বিয়োগ করলে কিন্তু 11 আসছে, তার মানে 11কে কিন্তু 11 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে এটাই হবে অ্যান্সার। তো তাও বাকিগুলো দেখে নিই। 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 8 25, 25 থেকে এবার কত বিয়োগ করবো? 4 আছে, 4 আর 3 7, 7 আর 1 8, বিয়োগ করে দিই, এখানে হচ্ছে 7 17, হচ্ছে না। এটা দেখি 8 আর 3 হচ্ছে 11, 11 আর 7 18, 18 আর 8 26, 4 5 6 আর 1 7, 19 হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে একমাত্র পাচ্ছি অপশন বি। চলো এবার নেক্সট দেখে নিই। নিম্নলিখিত কোন সংখ্যাটি 3 7 9 এবং 11 দ্বারা বিভাজ্য? নিম্নলিখিত কোন সংখ্যাটি 3 7 9 এবং 11 দ্বারা বিভাজ্য? তো দেখো এখানে 3 দিয়ে যে 9 দিয়ে যেগুলো বিভাজ্য সেগুলো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, আর 7 আর 11 ক্ষেত্রে আমাদের শুধু বার করতে হবে। এটা কিন্তু আর একটা মেথডেও করা যায়, সেই মেথডে করতে গেলে তোমাদের লসাগু গসাগু জানতে হবে। তো লসাগু গসাগু চ্যাপ্টার যেহেতু হয়নি, আমি সেই নিয়মে বলছি না। তো দেখো আগে দেখি 9 দিয়ে কোনগুলো বিভাজ্য। এই দেখো 6 আর 3 9 আর 9, এটা 9 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য হলে 3 দিয়ে বিভাজ্য হবে, এই দুটো তো জানা গেল। এবার 11 দ্বারা 6 9 আর 6 যোগ করলে কত হয়? 9 আর 6 যোগ করলে 15, 15 থেকে 3 বাদ দিলে 12 হচ্ছে, তাহলে 11 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা ক্রস। এটা দেখি,
এটা 7 9, এটা 9 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা কি বিভাজ্য? 2 আর 7 যোগ করলে 9, এদিকে 0 আর 9 যোগ করলে 9, তাহলে 9 বিয়োগ 9 করলে 0, 11 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকেই দেখি 7 দ্বারা বিভাজ্য নাকি, কারণ এইটা এটা আর এই 11 দ্বারা তো হয়ে যাচ্ছে, 7 দ্বারা বাকি আছে। ফটাফট ভাগ করে নিতে হবে। 7 2 14, 6 7, 7 10 70, তো 7 9 63, 7 9 63, এখানে 4 পাচ্ছি, এখানে 9 পাচ্ছি। দেখো এটা ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু অপশন বি। চলো এবার নেক্সট দেখে নিই। এই যে সংখ্যাটা দেওয়া আছে, এখানে দুটো স্টার দেওয়া আছে, দুটো মানে সংখ্যা অঙ্ক দেওয়া নেই। এই স্টার চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি, সরি এখানে লেখা হয়নি, এখানে হবে সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হবে। 99, সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি এই সংখ্যাটা এখানে কি কি বসলে 99 দ্বারা বিভাজ্য হবে, এটাই বলতে চাইছে। তো আমাদের আগে কি দেখতে হবে, যে সংখ্যাটা, তাহলে দেখো 3 আর 4 কত হচ্ছে 7, 7 আর 2 9, 10 11 12 13 14 15 16 17, 17 হচ্ছে এইটুকু যোগ করে 17 যোগ দুটো স্টার যোগ করতে হবে এর সাথে, স্টারের জায়গায় এই মানগুলো বসবে। তাহলে অপশন দেখে নিই, 9 এর আগে কত 10, 10 আর 17 কত হচ্ছে 27, এগুলো দেখো সব অপশনগুলোই কিন্তু যোগ করে 10, তাহলে 17 সঙ্গে 10 যোগ করলে 27, তাহলে 27 সব সংখ্যাগুলোই ধরো 9 দ্বারা কিন্তু বিভাজ্য। এবার শুধু আমাদের দেখতে হবে 11 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা, একটু বড় বড় করে লিখে নিই এখানে দুটো স্টার। তাহলে 11 দ্বারা বিভাজ্যটা দেখি কোনটা কোনটা, আগে এগুলো যোগ করে নিই, মানে বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করবো আর জোড় স্থানের অঙ্কগুলো যোগ করবো। 3 আর 2 6, 5, 5 আর 2 7, 7 আর 3 10, এই লিখলাম 10, আর এখানে দেখো 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 10-এর সঙ্গে আবার কি হবে, এই একটা স্টার যোগ হয়ে যাবে, এই একটা হলো বিজোড় স্থানের গুলো। এবার জোড় স্থানের গুলো 4 5 6 1 7, 7 যোগ একটা স্টার। তাহলে দেখো এখানে যদি তুমি 10-এর সঙ্গে 1 যোগ করো 11, আর 7 আর 9 কত হচ্ছে 16, এখানে যদি 11 হয় আর এখানে যদি 16 হয়, এটা কিন্তু হচ্ছে না, তাই তো। এবার যদি তুমি এখানে 3 বসাও, 10 আর 3 কত 13, 13 থেকে তুমি যদি সাথে সাথে 14, 1 হচ্ছে, এটাও আসছে না। এখানে যদি 4 বসাও, এখানে আসছে 14, আর এখানে যদি 6 বসাও আসছে কত 13, তাই তো। 6 বসালে 13, এটাও হচ্ছে না। যদি 5 বসাও, এখানে আসছে 15, আর এখানে যদি 5 বসাও 5-এর সাথে 12, এটাও আসছে না। এবার দেখো অপশান এতে যেটা আছে 1 আর 9, এখানে যদি 1 বসাই 10 যোগ 1, আর এখানে যদি 7 যোগ 9 বসাই, 10 যোগ 1 করলে হচ্ছে 11, আর এখানে 7 আর 9 হচ্ছে 16, তাহলে এটা বিয়োগ করলে কিন্তু 16 থেকে যদি তুমি 11 বিয়োগ করো 5 আসছে, এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। এবার এটাকে উল্টে দাও, 10-এর সঙ্গে 1 যোগ না করে 9 যোগ করো, তাহলে হচ্ছে 19, আর 7-এর সঙ্গে 9 যোগ না করে 1 যোগ করবো, তাহলে 8 হচ্ছে। তাহলে 19 থেকে 8 বাদ দিলে আসছে কত 11, এই 11টা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো প্রথম অপশানে কিন্তু আমরা পেয়ে গেলাম অপশান এতে, যদি না পেতাম দ্বিতীয়টাই দেখতাম, তৃতীয়টাই দেখতাম, এভাবে দেখতে হতো। প্রথম অপশানে যেহেতু পেয়ে গেলাম, তো অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার। পরেরগুলো আর করলাম না, পরেরগুলো তোমরা করে দেখতে পারো। চলো এবার নেক্সট দেখে নিই। একটি সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগফল 12 এবং ভাগশেষ 4 হয়, সংখ্যাটি কত? একটা সংখ্যাকে তুমি 9 দিয়ে ভাগ করছো, 9 দিয়ে ভাগ করলে ভাগফল আসছে 12 আর ভাগশেষ আসছে 4, তার মানে এখানে এই সংখ্যাটা কত হবে? ছোটবেলাকার অঙ্ক, কি হয় ভাজ্য, সূত্রটা জানলে হয়ে গেল। ভাজ্য সমান কি হয়, এটাকে আমরা কি বলি, যারা জানো না একটু ভালো করে দেখে নাও, এটাকে বলি ভাজ্য। যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক, ভাগ করে যেটা পাচ্ছি সেটা ভাগফল, আর নিচে যেটা থাকছে, যেটা পড়ে থাকছে, ভাগ মিলছে না, যেটা পড়ে থাকছে সেটা ভাগশেষ, আর মিলে গেলে কত থাকে, 0 থাকে। ভাজ্য সমান কি হয়, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্র ধরে করব। তাহলে ভাজক আমরা জানি কি 9 দিয়ে, 9 হচ্ছে ভাজক
গুণ ভাগফল 12 যোগ ভাগশেষ হচ্ছে 4, 9 12 108 যোগ 4 কত হচ্ছে 112 হচ্ছে, 112ই হবে তাহলে आंसर অপশন এ। চলো এবার নেক্সট দেখে নিই। দেখো একটি সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে ভাগফল 260 হয়, ভাগশেষ হয় 0। একই সংখ্যাকে 65 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এইরকমই দেখো একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে 68 দ্বারা ভাগ করছে, তাহলে ভাগফল হচ্ছে কত 260 এবং ভাগশেষ হয়ে যাচ্ছে 0। সেই একই সংখ্যাকে যদি 65 দিয়ে ভাগ করি তাহলে আমি আগে ভাজ্যটা বার করে নিই। ভাজ্য বার করা খুব ইজি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, 68 গুণ 260 যোগ 0। তাহলে এখানে কি হবে, গুণ করব 68কে 26 দিয়ে গুণ করব, 6 48 8 হাতে থাকলো 4, 6 6 36 7 4 40, 8 2 16 6 হাতে থাকলো 1, 6 2 12 1 13, 8 6 7 1। তাহলে দেখো গুণ করে এটা পেলাম, তার সাথে একটা শূন্য অ্যাড করতে হবে, তো এটা আসলো। এবার আমি এটাকে কি করব, সেই সংখ্যাটাকে বলেছি 65 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তো এটাকে 65 দিয়ে ভাগ করে দেখব। এই 65 দিয়ে ভাগ করি। প্রথমে দেখো আমি এখানে 6 2 3 6 18 2 দিয়ে যাবে 130, 6 4 আর এখানে 8 আসছে, তো এটাকে 7 দিয়ে দেবো, 5 সাথে 35 5 হাতে থাকলো 3, 6 সাথে 45, তো এখানে 3 এখানে 1 130। দেখো 2 দিয়ে ভাগ করলে কিন্তু 130কে মিলে যায়, তার মানে ভাগশেষ দেখো 0 পড়ে থাকছে, অপশন এ হবে রাইট आंसर। এবার নেক্সট দেখে নিই। দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 279 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে খুঁজে বার করতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, আর 4 অঙ্কের যদি বলি ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিঠে 3টে শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিঠে 4টে শূন্য। বোঝা গেল? তো এগুলো মুছে নিই। তো দেখো এই সংখ্যাটাকে বলেছে যে 279 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে, মানে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আগে আমরা 279 দিয়ে ভাগ করে দেখি। 3 দিয়ে 3 দুগুণে 4 দুগুণে 8, 4 দিয়ে যেতে পারে, 4 দিয়ে গুণ করে আগে দেখি। 4 9 36 6 হাতে থাকলো 3, 4 7 28 29 30 31 31 1 হাতে থাকলো 3, 4 2 28 11, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে দেখবো। 3 9 27 7 তাহলে 2 3 7 21 22 23 3 2 3 2 6 7 8, 3 দিয়ে যাবে 837, 2 6 1 9, 4 দিয়ে দেখলাম, 5 6 দিয়ে দেখি একবার, 6 6 9 6 9 54 4 হাতে থাকলো 5, 6 7 42 43 47 7 হাতে থাকলো 4, 6 দুগুণে 12 13 14 15 16। দেখো বেশি হয়ে যাচ্ছে একটুর জন্য, তো 5 দিয়ে আবার দেখতে হবে। এবার 5 দিয়ে গুণ করে দেখি, 5 9 45 5 হাতে থাকলো 4, 5 7 35 37 37 38 39 9 হাতে থাকলো 3, তাহলে এখানে হচ্ছে 13, 1395। 5 দিয়ে দিলে আর 4 দিয়ে দিলে দেখো অনেক কমে যাচ্ছে, 5 দিয়েই যাবে, 6 দিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, তো 1395, 4 3 এখানে 3, আচ্ছা ভুল হচ্ছে কোথাও, এখানে 2 হবে, সরি 234। তো এই 9টা নেমে গিয়েছে, এবার এই 9টা নামবে, তাহলে 2349। দেখো আমরা শেষ 6 অবধি করেছি, 6 অবধিতে 1674 হয়েছে। 7 8 দিয়ে দেখি, 2 7 9কে 8 দিয়ে, 8 9 72, 2 হাতে থাকলো 7, 7 8 56 57 58 59 60 61 62 63 63 3 হাতে থাকলো 6, 8 দুগুণে 16, 16 আর 6 22, তো এটা দিয়ে যাবে মনে হচ্ছে একদম 8, 8 দিয়ে দিলে 2232, বিয়োগ করলে আসছে 7, আর এখানে 3 থেকে 4 1, আর এখানে 1, ঠিক আছে 117। এবার 117টা কি অতিরিক্ত থেকে যাচ্ছে, 279 দিয়ে ভাগ করলে 117টা অতিরিক্ত থেকে যাচ্ছে, তাহলে তো এই সংখ্যাটা তো 279 দিয়ে ভাগ করলে অবশ্য কোনোদিনই মিলছে না, কারণ ভাগশেষ থাকছে। আমি যদি এই ভাগশেষটাকে বিয়োগ করে দিই, তাহলে কি বিয়োগ করে যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা থেকে ভাগশেষটা যদি বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা কি 279 দিয়ে ভাগ করলে মিলে যাবে।
তাই আমাদের তো সেটাই চাইছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 279 দ্বারা ভাগ করলে মিলে যায়। তাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যেটা এক্সট্রা পড়ে থাকছে সেটা বাদ দিয়ে দেবো। সেটা যদি বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো সেটাই কি 279 দ্বারা ভাগ করলে মিলে যাবে। এরকম ধরনের অঙ্ক কিন্তু দেয় এক্সামে, তো ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। 9 9 9 9 8 8 2, এই যে অপশান সিতে রয়েছে, তো অপশান সি হবে রাইট অ্যান্সার। চলো এবার নেক্সট দেখে নিই কী আছে। 9টা দেখো, একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 36। একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে দেখো কিন্তু ভাগফল কোথাও বলা নেই, আবার ভাজ্যও কোথাও বলা নেই। বলেছে একটা সংখ্যাকে 136 দ্বারা ভাগ করব, তাহলে ভাগশেষ দাঁড়াবে 36। এবার বলেছে সংখ্যাটাকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে দেখো আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে এই জায়গায় আমাকে 17 দিয়ে ভাগ করতে হবে। আমাদের কিন্তু এগুলো কিচ্ছু বলা নেই, তাহলে আমরা তো কিছু বার করতে পারছি না, ভাজ্যটাও বার করতে পারছি না, ভাগফলও তো জানি না। তো আমাদের এখান থেকে কী করতে হবে, যে এই সংখ্যাটা 136 টাকা আগে দেখো 17 এর গুণিতকে কিনা। গুণিতকে মানে কি 17 দিয়ে ভাগ করলে মেলে নাকি। তাহলে দেখি 17 দিয়ে ভাগ করলে মেলে না। দেখো 8 দিয়ে যদি দিই তাহলে 7 8 56 6 হাতে থাকলো 5 8 1 8 13 136। 8 দিয়ে মানে 17 এর গুণিতকে, তো 17 ঘরে নামতে পড়লে 17কে 8 দিয়ে গুণ করলে কি হচ্ছে 136। তার মানে কি এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা 136 দিয়ে ভাগ করলে যা হবে, মানে ভাগফলের কথা বলছি না, মানে ভাগ করলে যদি মেলে তো 17 দিয়ে ভাগ করলেও কি হবে, মিলে যাবে। কারণ কি কোনো একটা সংখ্যা যদি থাকে, ধরো 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তার মানে অবশ্যই সেই সংখ্যাটা কি হবে 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। এটাও সেম কেস। তো 17 দিয়ে ভাগ করছি, তার মানে এখানে 36 ভাগশেষ থাকছে। এবার 36কে তো 136 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 36 তো 136-এর থেকে ছোট, কিন্তু এই 36 কি 17 থেকে তো বড়, মানে 36কে আমাকে 17 দিয়ে ভাগ করে দেখতে হবে। 17 দুগুণে 34 ভাগ করে দেখছি, দেখো 2 ভাগশেষ থাকছে। তার মানে 136 দিয়ে যদি ভাগ করি কোনো সংখ্যাকে 36 থাকছে, কিন্তু সেই সংখ্যাটাকে যদি 17 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে, 2 ভাগশেষ থাকবে। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইসব অঙ্কগুলো এক্সামে কিন্তু দেয়। তোমরা যে বই প্র্যাকটিস করো না কেন এই অঙ্কগুলো দেখবে থাকবে, তো এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টসে জানাবে। আমি তো আছি, আমি আবার দরকার হলে একটা ক্লাস নিয়ে সেগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ভাগশেষ কত থাকবে 2, অপশান সি। চলো এবার নেক্সট দেখে নিই 10এরটা। এখানে আমি এটা পারিনি, সরি, আসলে আমাকেও তো শিখতে হচ্ছে, এরকম তো আমি এর আগে করিনি, সবটা আমার নিজে হাতে করা, তো এটা লিখতে পারিনি, প্রবলেম হচ্ছিল। নেক্সট থেকে আশা করছি ঠিক হয়ে যাবে। তো দেখো এখানে হবে 6n² + 6n, এটা। তো এই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য, মানে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেগুলোকে জানতে হবে। এর আগে পড়েছি, যারা পড়েছো ভালো করে মনে আছে, আর যদি না পড়ো বারবার বলছি ওগুলো কিন্তু পড়তে হবে। 1 2 3 4 5 এগুলো ডট ডট করে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে আমরা সবসময় যখন এরকম কিছু বলবে সব থেকে ছোটটা দিয়ে করবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 1 দিয়ে দেখবে, একটা তো স্বাভাবিক সংখ্যা বলেছে, 6n² + 6n স্বাভাবিক সংখ্যা, তার মানে এনটাও কি স্বাভাবিক সংখ্যা ধরে করতে হবে। তো এখানে আমরা n এর জায়গায় 1 বসিয়ে দেবো, 6 × 1² + 6 × 1, তার মানে 6 হচ্ছে, এখানে 6 6 6 কত হচ্ছে 12। এই 12টা কি শুধুমাত্র 6 দ্বারা বিভাজ্য? একদমই নয়। 12 শুধুমাত্র কি 12 দ্বারা বিভাজ্য? এই যে এই সংখ্যাটা যেটা পাচ্ছি শুধুমাত্র কি 12 দ্বারা বিভাজ্য? না, 6 দিয়েও তো বিভাজ্য, 6 এবং 12 দুটো দিয়েই বিভাজ্য। এটা অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার তোমাদের বলছো 1 দিয়ে দেখলাম হয়ে গেল, যদি 2 দিয়ে না হয় 2 দিয়ে অবশ্যই হবে, বা তুমি 4 দিয়ে দেখলে, তুমি 10 দিয়ে দেখলেও হবে। তো 2 দিয়ে আমি একবার দেখাচ্ছি, 1 দিয়ে করলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। যদি তোমরা 2 দিয়ে দেখো তাহলে 2² যোগ 6 × 2, 6 × 2 দুগুণে 4 যোগ 6 দুগুণে 12, 4 6 কত হচ্ছে 24 যোগ 12, তার মানে 6, আর এখানে পাচ্ছি 3, 36। 36 দেখো শুধু 6 দিয়ে বিভাজ্য নয়, শুধু 12 দিয়েও নয়, 6 এবং 12 দুটো দিয়েই কিন্তু এখানে বিভাজ্য হচ্ছে। আবার এখানে 18 দিয়েও বিভাজ্য হচ্ছে, কিন্তু একটাকে দিয়েও তো ধরতে হবে, কারণ একটা দিয়ে যখন তুমি করছো তখন দেখো 12 আসছে, 12 তো 18 দ্বারা বিভাজ্য নয়, 1 দিয়ে তো স্যাটিসফাই করছে না, 2 দিয়ে করে গেলেও 1 দিয়ে তো করছে না।
তাই না? তাহলে কিন্তু আবার 3 দিয়ে তুমি যদি দেখো, এটা কিন্তু সব জায়গাতে স্যাটিসফাই করবে 6 এবং 12 দিয়ে। তোমাদের এখানে অ্যান্সার হবে অপশান সি, 6 এবং 12। তাই জন্য বলছি সবসময় ছোটটা দিয়ে দেখবে। চলো এবার নেক্সট দেখে নিই কি আছে। দেখো এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটি স্টার চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো এই স্টারের জায়গায় আমাদের কত হবে সেটা খুঁজে বার করতে হবে। এর আগে একটা এরকম অঙ্ক করেছি, তাই না? এই অঙ্কগুলো কিন্তু এক্সামে দেয়। এই 11 দিয়ে বিভাজ্যটা সাধারণত খুব দেয় এক্সামে, ভালো করে এটা প্র্যাকটিস করবে। দেখো এখানে 3 স্টার 7, এরপরে আর নেই। তো 3 আর 7 পাচ্ছি এখানে সংখ্যা, 3 আর 7 কত? 10, 10 যোগ স্টার, স্টারটা দিয়ে রাখি। আর এখানে 2 আছে, 2, 5 আর 12, 2 আর 5 কত? 7, 12 আর 7 19। তাহলে এখানে দেখো কত হলে 11 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এটার থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে, বা 19 থেকে এটা বিয়োগ করতে হবে। আমি এখানে যদি 9 লিখি তাহলে 19 হয়ে যাচ্ছে। দেখো 19 থেকে যদি আমি 19 বাদ দিই তাহলে কত আসছে? 0 আসছে। তার মানে এখানে আমাকে 9 যদি আমি বসাই স্টার চিহ্নিত স্থানে, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তো অপশনটা এখানে আমি দিইনি। তো বোঝা গেল এখানে তাহলে স্টার চিহ্নিত স্থানে কত হবে? 9 হবে। বোঝা গেল? তো দেখো বিভাজ্যতার আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দিলাম, যেগুলো যে প্যাটার্নের অঙ্ক এক্সামে আসে। তো ওই বইয়ের বললাম বিভাজ্যতা চ্যাপ্টার থেকে ওই অঙ্কগুলো কিন্তু সব কটা অঙ্ক প্র্যাকটিস করে নেবে সেই বই থেকে। এবার আমি শেখাবো একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্কটা কিভাবে বার করতে হয়। দেখো এখানে একক স্থানীয় অঙ্ক মানে কি, আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। ধরো এরম একটা সংখ্যা আছে, এর একক স্থানীয় অঙ্ক কোনটা? এই যে এটা 5, এটা দেখেই দিতে পারছি। কিন্তু এখানে তো 13^2003 আছে, এটাতে একক স্থানীয় অঙ্ক কি করে করবে? সব সময় দেখো একক স্থানীয় অঙ্ক বার করতে গেলে তোমরা কি করবে? 4 দিয়ে ভাগ করবে। 2003 আছে, 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে আগে ভাগ করে দেখি। একটা অঙ্ক আমি বলে দিচ্ছি, পরেরগুলো ইজিলিও পারবে। 4, 5, 20 হলো, 0 টাকা চলে আসলো, 3 নামলো, 3 নামলো, ভাগ যেহেতু গেল না তার জন্য একটা 0 হবে। তো সবসময় আমাদের দেখতে হবে, সবসময় আমাদের দেখতে হবে যে ভাগ শেষ কত আছে। ভাগ শেষ কত আছে? 3 আছে। কি দেখবে? যখন ভাগ শেষ দেখবে 3 আছে, তখন এই যে সংখ্যাটা থাকবে নিচে, এই সংখ্যাটার শেষ মানে একক স্থানীয় অঙ্ক কত আছে? 3 আছে। 3 পাওয়ারে 3 লিখে দেবে। 3 পাওয়ারে 3 লেখা মানে কত? 3 গুণ 3 গুণ 3। তো 3 তিরিক্ষে 9, 3 9 কত হচ্ছে? 27। 27 থাকা মানে লাস্টে কত আছে? 7। তো এখানে তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হবে 7। এখানে যদি বসতো 1 বা বসতো 2, তাহলে কি করতে? এই 3 মাথায় 1 লিখতাম, মানে এইখানে যে একক স্থানীয় অঙ্কটা আছে এর মাথায় 1 লিখতাম। যদি 2 বসতো তাহলে 2 লিখতাম। আর 3 বসেছে বলে আমি 3 লিখেছি। আর যদি ভাগশেষ না থাকতো মানে 0 হতো, তাহলে আমরা কি করতাম? সেটার পাওয়ারে 4 লিখে দেবো, মানে 3^4 হয়ে যাবে। ঠিক আছে? ভাগশেষ না থাকলে 4 লিখে দেবো। এবার তারপরের অঙ্কটা দেখো, আরো ইজি হয়ে যাবে। এখানে দেখো 67^25 - 1 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক। আমি এইটুকু আগে বাদ দিলাম, -1টা বাদ দিলাম। 67^25, তো 25কে আগে কি করবো? 4 দিয়ে ভাগ করবো। সবার ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করে দেবে। 4 সাথে 4 6 24, তো 1 ভাগশেষ থাকছে। তাহলে আমাদের 7^1 করতে হবে। কত হয়? 7। তাহলে শুধু যদি এইটুকু বলতো তাহলে হতো 7, কিন্তু 7 থেকে কত বাদ দিতে হবে? 1 বাদ দিতে হবে। 1 বাদ দিলে কত হচ্ছে? 6। তো একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে এটার ক্ষেত্রে 6। তো এখানে 6 যেহেতু হচ্ছে, তাহলে 6 কিন্তু অপশানে নেই, কোনোটি নয় হবে অ্যান্সার। চলো এবার নেক্সট দেখে নিই যে 264^102। আগে এইটুকু দেখে নিই। 102কে আমাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। 4 দুগুণে 8, 2, 4 5 20, 2 থাকছে ভাগশেষ। তো এখানে 4^2 হবে। তাহলে কত হচ্ছে? 4 4 16, 16 মানে 6 আসছে। দেখো সরি 16 মানে কত আসছে? লাস্টে 6 আসছে। 6 থাকলো। আর এদিকে এখানকার দেখি 103 আছে। 103 2 এর জায়গায় 3 থাকা, তার মানে এখানে ভাগশেষ কত থাকবে? 3। তো 4^3, তার মানে 4 4 16, 4 4 16, 16 4 16 64, 64 মানে এখানে 4 থাকা। ঠিক আছে? তো 6 আর 4 যোগ করলে এখানে লাস্ট ডিজিটটা কত? 6। আর এটার ক্ষেত্রে পেয়েছি 4, 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়। তো এখানে একক স্থানীয় অঙ্ক হয়ে যাচ্ছে। এখানে
অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। চলো এবার নেক্সট দেখা নিই। দেখো এখানে সব গুণ আকারে আছে, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক চেয়েছে। তাহলে আমরা সবাই একক অঙ্কটা কি আছে দেখবো। এখানে 1 আছে, কালিটা একটু চেঞ্জ করে নিই। দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, এগুলো দেখবো। তো দেখো 1 গুণ 2 করলে কত হয়, 2 একে 2, 2 একে 2, 2 3 দুগুণে 6, 6 4 6 24। তাহলে 24 পেলাম, এইটুকু গুণ করে কত পেলাম 24। 24-এর আমরা আবার 4টা নেব, এটাকে বাদ দিয়ে দিই, বা 24 থাকলো এখানে। আর এদিকটা গুণ করে নিই, 5 6 30, 30 গুণ 30। এবার 7 8 56 গুণ 56 গুণ এখানে একটা 9 আছে 9। বা তোমরা পরপর পরপর গুণ করতে করতেও যেতে পারো। তাহলে একক স্থানীয় অঙ্কগুলো আবার ধরবো। 4 এখানে 0 হয়ে গেল, গুণ 6 6 9 54, 54 মানে 4টা হবে 0। তো দেখো তোমরা গুণ করে দেখবে 0 আসছে, অপশন এ। কিভাবে আবার দেখো, 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 24, যে 24 হয়ে গেল, 24-এর থেকে 4টা নেবো, 2টাকে উড়িয়ে দেবো, 4 হলো। 4 5 20, 20 0, 0 0-র সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করা মানে সেই 0ই হওয়া, তার মানে পরপর যেদিকে যাব 0ই হবে। তো অপশন এ হবে এটার রাইট অ্যান্সার। চলো এবার নেক্সট দেখে নিই। দেখো গুণফলটিতে একক স্থানের অঙ্ক কত হবে। দেখো এটা আছে, এটাকে আমাকে 4 দিয়ে আগে ভাগ করতে হবে। 4 16, 1 9, 4 4 16, 3 3, 4 8 32। তাহলে এখানে 1 পাচ্ছি। তাহলে 4 টু দি পাওয়ার 1 মানে এখানে 4 গুণ, এটার ক্ষেত্রে দেখি 317 আছে। দেখো 5 যেহেতু আছে, একটা বুদ্ধি করে কাজ করো, 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 1 2 অথবা 3, অথবা সেই 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার তুমি যদি 1 করো, 5ই আসছে, 5 টু দি পাওয়ার 2 করো, তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 5 5 25, 5ই আসছে। 5 টু দি পাওয়ার 3, 5 5 25, 5 25 125। দেখো সবার ক্ষেত্রে কিন্তু একক স্থানীয় অঙ্ক 5। তো 5-এর ক্ষেত্রে করার কিছু দরকার নেই, 5-এর ক্ষেত্রে পাওয়ারে যাই থাকুক না কেন, সেই পাওয়ারে কিন্তু এখানে কিন্তু 5ই হবে একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, 5-এর ক্ষেত্রে কিন্তু সেটাই হয়। সরি এরকমটা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না ঠিক। নেক্সট দিন আশা করছি ঠিক করে নেব। বারবার বলছি আমি আজকে নতুন করছি, তোমরা আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নাও, আমারও সমস্যা হচ্ছে কিছু, আমি এগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো তারপরে আবার কালিটা চেঞ্জ হয়ে গেল। এই যে এবার দেখো এখানে একের পাওয়ারে তুমি যাই লেখো না কেন, একের পাওয়ারে 4 লেখো, 100 লেখো, 2 লেখো, সেই একই কিন্তু হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, একের পাওয়ারে যাই থাকুক না কেন 1 হবে। ঠিক আছে, তবে 4 5 20, 20 একে 20। তো দেখো এখানে 20 হচ্ছে, তো একক স্থানীয় অঙ্ক কিন্তু এখানে 0 হবে, অপশানে নেই, তাই জন্য এখানে কিন্তু আমাদের অ্যান্সার 0ই হবে। অপশানটা একটু ভুল লেখা হয়ে গেছে, এখানে যদি 0 লিখে দিই অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক কিন্তু এখানে 0ই হবে। তো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসে জানাবে। ক্লাস এটাই থাকলো, বাস্তব সংখ্যাতত্ত্ব কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের। এই অঙ্কগুলো আমি আবার লাস্টে প্র্যাকটিস করাবো, আগে আমি সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে নেব, তারপর আবার সব অঙ্কগুলো একসাথে করে প্র্যাকটিস করানো হবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং নেক্সট ক্লাসে আমরা শুরু করব গসাগু এবং লসাগু।